Recording in progress. Assalamu alaikum. Walaikum assalam, sir. Walaikum assalam, sir. Recording stopped. Recording in progress. আচ্ছা দেখো মোটামুটি সিলেবাস সম্বন্ধে তো আইডিয়া আছে, 11-12 পড়ে আসছো। হ্যাঁ, আর পরিচয় পরিচিতি এখন অনলাইনে আর কিভাবে সম্ভব, মোটামুটি অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো দেখোনি বা জানো না, সেটা আলাদা ব্যাপার। আর তোমাদের ফিজিক্স ক্লাস এই শুরু হয়েছে নাকি, না কোনো ক্লাস নিয়েছেন? কিছু বলছেন না স্যার, আপনিই প্রথম। আপনি সব পড়াবেন এদেরকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো তবুও মোটামুটি যেটা নিটের সম্বন্ধে ধারণা তো আছে, তবুও বেসিক একটুকু যেটা আমাদের দরকার সেটা একটু ক্লিয়ার করে নাও, তারপরে মানে কতটা ফিজিক্সের গুরুত্ব সেটা একটু ক্লিয়ার করে নিলে আরো সুবিধা হবে আর কি। পরীক্ষার প্যাটার্ন বা এই সমস্ত কিছু তোমাদের সবই জানা। স্যার একটু জোরে কথা বলুন না। বলো। স্যার একটু একটু জোরে কথা বলুন। আচ্ছা ঠিক আছে। ওদের ভলিউমটা বাড়িয়ে রাখ না, তো কানের ভিতরে সব ঢুকিয়ে রাখ, মাইক্রোফোনটা ঢেকে রাখ, হেডফোনটা, ঠিক আছে? আর ভলিউম বাড়িয়ে রাখ। স্যার বাড়ানো আছে। ঠিক আছে, আমি বলে দিলেই হবে। দেখো মোটামুটি সবই তোমরা নিট পরীক্ষার ব্যাপারে মোটামুটি সবই তোমাদের জানাই রয়েছে, খুব একটা অসুবিধা আমাদের নেই। কোশ্চেন প্যাটার্ন বা কি ধরনের পরীক্ষা হয় বা কি কি সাবজেক্ট আছে, প্রত্যেক সাবজেক্টের নাম্বার বা রেশিও যাই বলো না কেন সবই মোটামুটি আমাদের জানা। তো যেটা আমাদের ফিজিক্সের ব্যাপার সেটা একটু বলে নেওয়া আমাদের দরকার আছে, কারণ না হলে পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে পারো। মোট তো আমাদের কোশ্চেন হয় 180টা, প্রত্যেকটা কোশ্চেনই তো জানো 4 নাম্বার করে থাকে, ভুল হলে 1 নাম্বার আমাদের মাইনাস। তো ফিজিক্সে যেটা থাকে সেখানে আমাদের 45টা কোশ্চেন। আগের প্যাটার্ন অনেকটাই বদলেছে, 2-3 বছর নিট যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সব কিন্তু কোশ্চেন সব একই। আগে আমাদের 2 নম্বরে ছিল, মাল্টিপল অপশন কারেক্ট ছিল বা অনেক কিছু ব্যাপার ছিল, এখন আর এরকম কিছুই নেই। সবই আমাদের একটা প্যাটার্নের মধ্যেই কোশ্চেন হয়, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 4, ভুল হয়ে গেলে একটা কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং। তো মেনলি যেটা দেখার যে 11 এবং 12 পার্ট, দুটো পার্ট আমাদের আছে। 11 অলরেডি তোমরা পড়ে এসেছো, 12 পার্টও পড়ে ফেলেছো। দুটো মিলিয়ে 45টা কোশ্চেন, সাধারণত 50-50 হয়, অনেক সময় 40-60ও হয়, অর্থাৎ 12 পার্ট থেকে 60 আর 11 পার্ট থেকে 40% এরকম কোশ্চেন আমাদের আসে। সবার আগে একটু সিলেবাসটা দেখে নেবে। সিলেবাসে দেখবে ওয়েটেজ গুলো দেওয়া আছে। ওয়েটেজ বলতে এক কথায় ইউনিট ভাগ করে দেখবে, বিভিন্ন ইউনিটের মধ্যে একাধিক চ্যাপ্টারও থাকতে পারে বা একটা চ্যাপ্টারও থাকতে পারে, এরকম ওয়েটেজ সব ভাগ করে দেওয়া আছে। 11-এ আছে দেখবে 10টা ইউনিট এবং 12-এ আছে 10টা ইউনিট। কিছু কিছু ইউনিট আছে একটা চ্যাপ্টার নিয়ে তৈরি, আবার কিছু কিছু ইউনিট আছে একের অধিক, 2, 3, 4, 5টা চ্যাপ্টার নিয়ে একটা ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিটের ওয়েটেজ প্রায় ইকুইভ্যালেন্ট, প্রায় একই, সামান্য ফারাক। তাই দেখবে মেনলি কিছু কিছু চ্যাপ্টার আছে অনেকটাই ছোট, মানে সাইজে ছোট, কিন্তু ওয়েটেজটা হচ্ছে অনেক বেশি। বিশেষ করে 12 পার্টে যদি যাও, মডার্ন ফিজিক্স মানে কিভাবে নাম্বার তুমি পাবে অটোমেটিক্যালি তুমি নিজে থেকে বুঝতে পেরে যাবে। বিশেষ করে যদি 12-এ থাকো তাহলে মডার্ন ফিজিক্সটা একটু লক্ষ্য করে দেখবে যে ওয়েটেজের ব্যাপারগুলো। সিম্পল ডুয়াল নেচার অফ লাইট, এটাই হয়তো দেখবে একটা ইউনিট করা আছে বা তার সাথে কোয়ান্টাম থিওরিটা যোগ করা আছে। কোথাও দেখবে সেমিকন্ডাক্টর ডিভাইস, এটা একটাই চ্যাপ্টার, একটাই আমাদের ওয়েটেজের মধ্যে পড়ে বা ইউনিটের মধ্যে পড়ে, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। 11 পার্টে এরকম কিছু কিছু চ্যাপ্টার আছে। 12 পার্টে যেমন আরো রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, একটা 1.5 পাতার চ্যাপ্টার, তো সেটা একটা ইউনিট। ফলে ওখান থেকে কোশ্চেন তোমার আসবেই, কোনোদিনও আসবে না এরকম ব্যাপার আমাদের নয়। তো যাই হোক, নাম্বার পেতে হবে তোমাকে, মেন তো কোশ্চেন হচ্ছে আমাদের 45,
ফলে 45 গুণিত যদি 4 করে এক কথায় 180 মার্কস হচ্ছে আমাদের ফিজিক্সে। এটা হচ্ছে 180 নাম্বার। কেমিস্ট্রিতেও ঠিক 180 আর বায়োলজিতে 360, 1:1:2 বা যে যেভাবে খুশি বলতে পারো। তো ফিজিক্সে তোমাকে 120 থেকে 130 এর উপরে তো পেতেই হবে, কারণ বেসিক্যালি আমরা যেটা বলি যে বায়োলজিতে এটাই মোটামুটি একটা সবাই একটা মার্কস পাবে, কেমিস্ট্রিতেও একটা পাবে, খুব একটা অসুবিধা হয় না। বেসিক্যালি ডিফারেন্স কিন্তু তৈরি হয় ফিজিক্সে, মানে একজন স্টুডেন্ট নিট পাবে কি পাবে না, মানে সেটা অনেকটাই মানে ডিফারেন্স তৈরি হয়ে যায় এই জায়গাটিতে, অর্থাৎ ফিজিক্সে। এর কারণ আছে, কারণ দুটো সাবজেক্ট আমাদের সামনে যে দুটো রয়েছে, কাউকে আমি ছোট করছি না বা বড় করছি না, বায়োলজি বা কেমিস্ট্রি যাই হোক না কেন, সব ছেলেরা এই দুটো সাবজেক্টের উপরে গুরুত্ব দেয় বেশি, বেশি বেশি পড়াশুনো করে বা বেশি বেশি সময় দেয়। কারণ এখানে অনেক সময় বলা হয় যে যতটা তুমি সময় দেবে নাম্বার ততটাই বাড়বে, না সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কার সঙ্গে কি সম্পর্ক এখানে একটু বলা খুব মুশকিল, কারণ ফিজিক্সের নাম্বারটা অনেকগুলো ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে। মানে এখানে যেমন সময়ও তোমাকে দিতে হবে, তার সঙ্গে সঙ্গে একটু মেধা যাচাইয়েরও ব্যাপার আছে, কারণ এখানে কোশ্চেন খুব কমই হয় থিওরিটিক্যাল, ম্যাক্সিমাম কোশ্চেনই হয় নিউমেরিক্যাল। অর্থাৎ নিউমেরিক্যাল কোশ্চেন তোমাকে করতে গেলে থিওরি তো আগে জানতে হবেই। ফলে একটু ভাবার বিষয় আছে, যেখানে বায়োলজি টোটালি থিওরিটিক্যাল, নিউমেরিক্যাল কোশ্চেন থাকে কিনা জানি না। কেমিস্ট্রি হয়তো 20% হয়তো নিউমেরিক্যাল, বাকিটা থিওরিটিক্যাল, কিন্তু ফিজিক্স পুরোটাই হচ্ছে নিউমেরিক্যাল। বেসিক্যালি 45 এর মধ্যে তুমি 40 কোশ্চেন পাবে নিউমেরিক্যাল, আর 5টা হয়তো থিওরিটিক্যাল কোশ্চেন। আগে তো আসতোই না, 100% নিউমেরিক্যাল কোশ্চেন হতো। এখন 5টা বা 6টা কখনো 4টে থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, 40টা 39টা যাই হোক একটা মানে নিউমেরিক্যাল কোশ্চেন আসে। ফলে এই জায়গা থেকে স্কোর করতে গেলে অসুবিধা কিছুই নেই। একটু থিওরিটাকে তোমাকে 11-12 যা পড়ে এসেছো, দুয়ারি মজুমদার মাইতির বই আমি সাজেস্ট করব, কারণ ওটা তোমাদের একটা চোখে লাগার ব্যাপার আছে। একবার পড়ে এসেছো, একই পথে যখন দ্বিতীয়বার যাবে অনেকটা সহজ সরল মনে হবে, কারণ নতুন পথে যেতে গেলে একটু জটিল মনে হবে। এমনি একটু নিউমেরিক্যাল কোশ্চেন বেশি, থিওরিটিক্যাল কোশ্চেন কম, তারপরে যদি আমরা থিওরি বইয়ের লেখক বা বিভিন্ন অথার চেঞ্জ করে দেওয়া হয় তাহলে একটু অসুবিধায় পড়তে হতে পারে। তাই দুয়ারি মজুমদার মাইতি যা পড়েছো ওই বইগুলো আবার একবার ঘুরিয়ে পড়ো, যেহেতু বাংলায় লেখা আছে আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এরপরে কেউ যদি পারো এনসিইআরটির বই পড়তে পারো, টেক্সট বুক, কনসেপ্ট অফ ফিজিক্স, ভার্মার আছে ছোট ছোট বই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বইগুলো। আর আরো যদি ভালো কিছু চাও তাহলে আমাদের আরিহান্স পাবলিশার্স, ডিসি পান্ডের বা আরো অনেক বই আছে, বা লক্ষ্মী পাবলিশার্স, এলপি, হ্যাঁ, বা আরো অনেক অথার আছে, এমটিজি আছে, বা যে যেটা খুশি পড়তে পারো। কিন্তু এই জায়গাটা তোমাকে, অর্থাৎ দুয়ারি মজুমদার মাইতির বই যেটা 11-এ পড়ে এসেছে, বা যেটা অলরেডি 12-এ টেক্সট বই, যেটা আমাদের বাংলা ভার্সনে লেখা, বুঝতে খুব একটা অসুবিধা হবে না, অর্থাৎ ভাষাগত কোনো সমস্যা তৈরি হবে না। 2 নম্বর যেটা সমস্যা কনসেপ্টের ব্যাপার, আশা করি তোমরা 11 বা 12-এ অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার করে এসেছো, ফলে সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। তাই তোমাদের প্রথম সাজেস্ট আমি করবো যে বাংলা ভার্সন, যেহেতু বেশি সময় আমাদের নেই, হয়তো 2 মাস কি 3 মাস পরে পরীক্ষা হয়তো হবে, যা ডেট আছে সে অনুসারে বেশি দিন আর নেই, কিন্তু হয়তো ডেট চেঞ্জ হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার। তো সেক্ষেত্রে তোমাদের হ্যাঁ আমরা তো এবার নিট দেব না। হ্যাঁ আমরা তো ক্লাস 12 স্যার আমরা সবে 12 এ উঠেছি শিশু। তোমরা এবছর 11 থেকে 12-এ উঠেছো? স্যার এরা 12 পাস আউট হয়ে গেছে এবছর। হ্যাঁ, ওই রেজাল্ট তৈরি হচ্ছে এদের। ওটা হ্যাঁ, তার মানে ওদের পরীক্ষা দেবে, ঠিকই আছে। স্যার কোথায় স্যার নিউ আমরা না 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 স্যার, না 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 না, এরা হচ্ছে নিউ 12, এরা হচ্ছে এখন মানে 12 এ জন্ম হলো এই মাত্র এদের, ঠিক আছে? সামনে বছর 12 এর ফার্স্ট ইয়ার 22-এ এরা 12 দেবে। আচ্ছা আচ্ছা, 12-এর মানে তোমরা এই বছর 12-এ উঠেছো। আচ্ছা, সদ্যজাত 12। আমি ভেবেছি আপনার মতে, আপনি যেরকম বললেন আমি ভেবেছি হয়তো এই যা না, না, স্যার, তৈরি হবে মানে ওরা 12 পাস আউট হয়ে যাবে। না না, সদ্যজাত 12। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে তো ও
ও তাহলে এরপরে তোমাদের কাছ থেকে আমাকে জানতে হবে, মানে বিষয়টা হচ্ছে তাহলে 11 পার্ট পড়বে না 12 পার্ট পড়বে, মানে 12 পার্ট পড়ার তাহলে দরকার স্যার, পড়ে না, কারণ 12 পার্ট তো 11 তোমরা এখন অলরেডি তোমরা 11 এটা 11 এনসিইআরটি বেসিসে পড়াতে হবে তোকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও তোমরা 11 পার্টটা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাক মোটামুটি আইডিয়াটা হয়ে গেল, ভালো 1 বছর আগে থেকে আইডিয়াটা তৈরি হয়ে গেল, সেক্ষেত্রে আরো সুবিধা। ফলে কি কি বইগুলো একটু খেয়াল করবে তোমরা, যেহেতু 12 পার্ট যখনই দুয়ারি মজুমদার মাইতির বইটা ছেড়ে দেয় ওখান থেকেই পড়া, ফলে ওইটা যখন পড়বে পাশে একটা এমসিকিউ এর বই রাখবে। আর দুয়ারি মজুমদার মাইতিরই দেখবে শেষের দিকে কিন্তু এমসিকিউ আছে, সমস্ত চ্যাপ্টারের শেষে প্রচুর এমসিকিউ দেওয়া আছে, ওই এমসিকিউ গুলো একটু ভালো করে করবে। প্লাস তার সঙ্গে যদি পারো ইংলিশ ভার্সন যে কোনো একটা বই এমটিজিটাই দেখতে পারো, কারণ ম্যাক্সিমাম ছেলেরাই ওটাই ফলো করে। আরো অনেক কথা আছে, মানে এক কথায় তোমরা ভাবতেই পারবে না যে একটা ফিজিক্সের উপরে বা কেমিস্ট্রির উপরে বায়োলজির উপরে এত অথার থাকতে পারে, কারণ যেহেতু নিট এক্সাম, ফলে স্বাভাবিকভাবেই ন্যাশনাল লেভেলে প্রচুর অথার রয়েছেন। তো এখন অত বই নিয়ে ঝামেলায় পড়ে যাবে, তার থেকে ওটাই পড়ো, তার সঙ্গে যে কোনো একটা ইংলিশ ভার্সন বই দেখতে পারো, এমটিজিটাই এখন দেখো, নাহলে এখন এররলেস ফিজিক্স বেরিয়েছে। যাই হোক, হ্যাঁ যে কোনো একটা বই তোমরা ইংলিশ ভার্সন এমসিকিউ চ্যাপ্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওটা প্র্যাকটিস করো, ফলে আরো সুবিধা পাবে। এখানে যে যে চ্যাপ্টার গুলো পড়ানো হবে সেগুলো 11-এরই পড়াতে হবে, বাধ্য, কিছু করার এখন নেই। তো ওই চ্যাপ্টারের উপরে যে মানে কোশ্চেন গুলো তোমাদের বা যে এমসিকিউ যে বইগুলো পাবে সেগুলো একটু বেশি বেশি করে একটু প্র্যাকটিস করবে। যাক তাহলে আমরা সিলেবাসে চলে আসি। সিলেবাসে বলতে 11 পার্টের তো তোমরা জানো 4টে পার্ট আছে, একটা পার্ট হচ্ছে মেকানিক্স পার্ট। হ্যাঁ এখন এইভাবে আর ভাগ করা হয় না, কারণ এখন ইউনিট ধরে দেওয়া হয়েছে, আর অসুবিধা কিছু নেই। 2 নম্বর পার্ট আমাদের যেটা রয়েছে গ্রাভিটি, মানে যেটা আমরা বলি থার্মাল পার্ট আর কি, থার্মাল পার্ট, যেটা একটা আরেকটা নাম হচ্ছে থার্মাল ফিজিক্স। আর 3 নম্বর পার্ট যেটা আমাদের আছে তোমরা প্রত্যেকেই জানো জিপিএম। 4 নম্বর পার্ট যেটা আছে সেটা জানো তোমরা নিশ্চয়ই সাউন্ড, বা অনেক সময় ওয়েভ অ্যান্ড সাউন্ড লিখতে পারো, আমি ওয়েভটাকে পরে লিখলাম, তার আগেই সাউন্ডটা লিখে দিলাম, অসুবিধা কিছু আমাদের নেই। এই হচ্ছে 4টে পার্ট। এখানে তোমরা জানো কি কি আছে, ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট, এরর, 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন। 2 ডাইমেনশনের মধ্যে আছে প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন, ফ্রিকশন, নিউটনস ল, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, রোটেশন। থার্মাল ফিজিক্সে আছে একদম তোমরা সবকিছু জানো, মেন ইম্পর্টেন্ট জায়গা যেটা অবশ্যই পড়বে থার্মোডাইনামিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রেডিয়েশন এবং কন্ডাকশন। এর আগের দিকে যে পার্টগুলো আছে ছোট ছোট চ্যাপ্টার, গুরুত্ব একটু কম, সব মিলিয়ে একটা ইউনিট। জিপিএম যেটা আছে দেখবে ভেরি ইম্পর্টেন্ট, সারফেস টেনশন, ইলাস্টিসিটি, ভিসকোসিটি, গ্রাভিটেশন। সাউন্ড পার্টে পাবে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, তার সঙ্গে সঙ্গে এরপরে কনসেপ্ট অফ ওয়েভ, মানে এক কথায় প্রপার্টিজ অফ ওয়েভ। আর তারপরে হচ্ছে সুপার পজিশন অফ ওয়েভ, মানে যেখানে তুমি পাবে ইন্টারকারেন্ট, তারপরে হচ্ছে বিট, আর লাস্ট অফ অল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনারি ওয়েভ, তারপরে হচ্ছে ডপলার ইফেক্ট। এই হচ্ছে আমাদের 11-এর চ্যাপ্টার। অলরেডি তোমরা সমস্ত কিছু ভালোভাবেই পড়ে এসেছো, কারণ 11-ও পুরোটাই হয়তো অনলাইনেই পড়েছো, কারণ গত বছর ধরেই তো সমস্যা। যাক সেক্ষেত্রে দেখা যাক, আমি আজকে যেটা শুরু করব, তোমাদের সিলেবাসটা দেওয়াও আছে, আমি শুরু থেকে শুরু করলে ভালো হবে, মানে ইউনিট ডাইমেনশন থেকে শুরু করলে ভালো হবে না রোটেশন বা রিজিড বডি ডাইনামিক্স যেটা লেখা আছে সেটা শুরু করলে ভালো হবে, কোনটা ভালো হবে? হ্যাঁ শুরু করি তাহলে। হ্যাঁ একটু সময় লাগবে। ইউনিট রোটেশন অফ রিজিড বডি যেগুলো একটু টাফ চ্যাপ্টার আছে, এখানে একটু বলে রাখি, প্রথম কথা হচ্ছে ইউনিট ডাইমেনশন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে তুমি একটা কোশ্চেন প্রত্যেকবারেই আসবে, এবং সবথেকে সৌভাগ্যবান ছিল আগের বছর, মোটামুটি তারা 3টে কোশ্চেন পেয়েছে এখান থেকে, ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট এবং এরর। এবং এখানে যে কোশ্চেনটি আসবে সেটি তুমি অবশ্যই পারবে, ওকে, অবশ্যই পারবে। এটা প্রথম চ্যাপ্টার। 2 নম্বরে হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যান্ড 2 ডাইমেনশনাল মোশন। আমি একসঙ্গে লিখে দিলাম 1D or 2D, 2 ডাইমেনশনাল মোশন।
টু ডাইমেনশনের মধ্যে আছে প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন। 3 নম্বরে নিউটনস ল, অর্থাৎ স্যার আইজ্যাক নিউটনের যে 3খানা সূত্র আছে, সূত্রটা অত ব্যাপার আমাদের না, এর অ্যাপ্লিকেশন গুলো এখানে মেন, মানে প্রবলেম সলিউশন, মেন কথা এটা পুরোটাই প্রবলেম। 4 নম্বরে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই নিউটনস ল এখানে 6 সেন্টে পাবে, এখানে যোগ করে দিই, ঘর্ষণটা এখানে একটু ছোট্ট করে আলোচনা হয়ে যাবে, ওয়ার্ক পাওয়ার এনার্জি। তারপরে আমি শেষে লাগলাম রোটেশন, এটা একটু পুরোটাই তো আলাদা, রোটেশনের ব্যাপারটা একটু পুরোটাই আলাদা, বা যার আরেকটা নাম হচ্ছে রিজিড বডি ডাইনামিক্স। এই হচ্ছে এক কথায় পাটে পাটে সিলেবাস আর কি, ঠিক আছে। এরপরে শুরু যেখান থেকে খুশি করতে পারো, কোনো অসুবিধা আমাদের নেই। প্রথম থেকেও শুরু করা যায়, কারণ যেহেতু একবার তোমরা অলরেডি পড়েছো, প্রথম থেকে আবার শেষ থেকেও শুরু করা যায়। প্রথম থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্রথম থেকে শুরু করা ভালো হবে, ঠিক ফার্স্ট আছে। থেকে। মোটামুটি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো, হ্যাঁ প্রথম থেকেই হোক, যেহেতু তোমাদের অত তাড়া নেই, কারণ তোমাদের কাছে এখন অঢেল টাইম, একটা বছর তো পুরো পাচ্ছ, তারপরে আবার ক বছর পাবে সেটা তোমাদের উপরে নির্ভর করবে। হ্যাঁ, কারণ পুরো 12 সময়টা তোমরা পেয়ে যাচ্ছ, তারপরে একটা, তবে এই যেগুলো পড়াবো মেন কথা, যেটা আমি যে ক্লাসগুলো করাবো মেন কথা, খাতাটা সঙ্গে রাখবে। যখনই প্র্যাকটিস করবে বা কোনো কিছু করবে, খাতাটাকে সামনে রেখে একটু প্র্যাকটিস করবে, আমার মনে হয় অনেক সুবিধা হবে। কারণ অনেক কোশ্চেনই আমাদের খাতা থেকেও আসে, সেক্ষেত্রে তোমরা সহজেই পেয়ে যাবে কোশ্চেন। 2 নম্বর হচ্ছে মানে প্র্যাকটিস যখন করতে যাবে, খাতাটাই তোমাকে অনেকগুলো পার্টে সহায়তা করবে আর কি। হ্যাঁ, তাই প্রথমে আমি প্রথম পার্টটাই লিখলাম, তাহলে চ্যাপ্টারটার নাম হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড, ভৌত জগৎ, ফিজিক্যাল ওয়ার্ল্ড। কি কি আছে? 1 নম্বরে আছে আমাদের ইউনিট, ভেরি ইম্পর্টেন্ট। 11-এ যা পড়েছে একটু নতুনত্ব আসবে। তারপরে হচ্ছে ডাইমেনশন, মাত্রা। 4 নম্বরে হচ্ছে আমাদের মেজারমেন্ট। পরিমাপ। আর ভেরি ইম্পর্টেন্ট, মেথড অফ এরর ক্যালকুলেশন, মেথড অফ এরর ক্যালকুলেশন। এই হচ্ছে 4টে পার্ট। কোশ্চেন এইটা থেকেই ম্যাক্সিমাম টাইম আমাদের আসে, কখনো কখনো মেজারমেন্ট থেকেও দেওয়া হয়, অথবা ডাইমেনশন থেকে, আবার ইউনিট থেকে। তো আগের বছর দেখবে তোমরা এই 3টে থেকেই মনে হয় 3টে কোশ্চেন আমাদের এসেছে, এবং এখান থেকে কোশ্চেন যেটি আসবে সেটা প্রত্যেকেই পারবে, একদম সহজ। মানে এক কথায় চ্যাপ্টারটা একবার হয়ে গেলে 4 নাম্বার আমাদের কনফার্ম হয়ে যায়, ভাগ্য ভালো হলে 8 নাম্বার বা 12 নাম্বার আমাদের হয়ে যায়। তাহলে প্রথমে আমরা চলে আসি ইউনিটে। ইউনিট কি বা এখানে কি ধরনের কোশ্চেন হয় একটু দেখো। প্রথমে আমরা আসি ইউনিট। দেখো, মোটামুটি আমাদের যেহেতু অনেকদিন পড়েছে, একটু আলোচনা করা আমাদের দরকার আছে। আমরা মোটামুটি এইটুকু জানি, যা মেজারমেন্ট বা পরিমাপ করতে পারি তাকে আমরা বলে থাকি ভৌত রাশি। ভৌত রাশির 2টো ভাগ আছে, তোমরা নিশ্চয়ই জানো। আমি একটু ছোট্ট করে এখানে লিখবো ফিজিক্যাল কোয়ান্টিটির ব্যাপারটা, কারণ 11-এ কতটা কি পড়েছো আমার ঠিক ক্লিয়ার হচ্ছে না, তাই একটু লিখলাম। হ্যাঁ, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাকচুয়ালি তোমরা যেটা জানো যে স্কেলার, ভেক্টর, আরেকটার মান এবং অভিমুখ দুটোই আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা জানো 3 ধরনের হয়। একটা হচ্ছে স্কেলার, 2 নম্বরে হচ্ছে ভেক্টর, 3 নম্বর হচ্ছে আরো একটা আমাদের আছে। কারণ অনেক সময় এখান থেকে একটি ছোট্ট থিওরিটিক্যাল কোশ্চেন আমাদের দেওয়া হয়, টেনসার। স্কেলার বলতে কি তোমরা প্রত্যেকেই জানো, যা শুধুমাত্র মান আছে। আর ভেক্টর বলতে কি যার মান আছে, অভিমুখ আছে, এবং সেই সঙ্গে সঙ্গে ভেক্টর যোগের যে সূত্রগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। কি কি সূত্র জানো নিশ্চয়ই? ট্রায়াঙ্গুলার ল,
তারপরে মানে আরো আমাদের প্যারালেগ্রাম ল, সামান্তরিক সূত্র বা হেক্সাগোনাল ল, বহুভুজ সূত্র, এগুলো মেনে চলতে হবে। আর টেনসারটা কি না, টেনসার হচ্ছে ভেক্টরের মতোই, কিন্তু এর অভিমুখ হচ্ছে একাধিক, মানে ডিরেকশনটা হচ্ছে একের অধিক। ভেক্টর রাশির অনলি ওয়ান ডিরেকশন, স্কেলার রাশির নো ডিরেকশন। টেনসারের ডিরেকশন অনেকগুলি, মাল্টি ডিরেকশনাল, এক কথায় তাদেরকে আমাদের বলা হয় টেনসার। অ্যাজ অ্যান এক্সাম্পল, প্রেসার, চাপ। তোমরা হাইড্রোস্ট্যাটিক্সে পড়েছো যে তরলের কোনো বিন্দুতে চাপ, তরলের গভীরতা, তরলের ঘনত্ব, বিকর্ষণ ইত্যাদির উপরে নির্ভর করে। সেটা আমি যাচ্ছি না, তার মানে ওর একটা মান আছে। তার সঙ্গে সঙ্গে ও ডিরেকশন কি হয় না, ডিরেকশন হচ্ছে সব দিকেই কাজ করে। তাই প্রেসারটা অ্যাকচুয়ালি স্কেলারও নয়, ভেক্টরও নয়, যেহেতু মাল্টি ডিরেকশনাল, মান আছে এবং ডিরেকশনও অনেক দিকেই, তাই এটা হচ্ছে আমাদের প্রেসারটা হচ্ছে টেনসার। আরো একটা আছে আমাদের আপাতত সিলেবাসে, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা রিজিড বডি ডাইনামিক্স পড়তে গিয়ে পাবো MI। এটা হচ্ছে এক ধরনের টেনসার, অর্থাৎ এর মানও আছে, সেই সঙ্গে সঙ্গে একাধিক অভিমুখ আমাদের রয়েছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটাকে আমরা বলি প্রতিসরাঙ্ক। তো যদি কখনো কোশ্চেন আসে প্রেসার কি, মোমেন্ট অফ ইনার্সিয়া কি, অবশ্যই অপশন যদি টেনসার থাকে টেনসার হবে। আর যদি কোনো কারণে অপশন টেনসার না থাকে তাহলে তোমাকে চলে যেতে হবে স্কেলারে। ক্লিয়ার? উত্তর হয়ে যাবে কিন্তু স্কেলার, ভেক্টর হবে না, কারণ ভেক্টরের কোনো বলুন তো কি বললেন? হ্যাঁ, অপশনে যদি টেনসার থাকে তাহলে টেনসার উত্তর হবে। ধরো প্রেসার কি বা মুভমেন্ট অফ ইনার্সিয়া কি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি, অপশনে দেখা গেল টেনসার আছে, অবশ্যই টেনসার হবে। কিন্তু অপশনে টেনসার নেই, তাহলে তোমাকে সরাসরি চলে যেতে হবে স্কেলারে, কারণ ভেক্টরের একটাই ডিরেকশন, একাধিক ডিরেকশন হতে পারে না, তাই সেক্ষেত্রে তোমাকে স্কেলার হিসেবে ট্রিট করতে হবে। এরপর একটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে যে স্কেলার রাশির মান আছে, অভিমুখ নেই। বলো কারেন্টটা কি করব? হ্যাঁ, তাহলে কি বলবো? কারেন্ট বলো। স্যার বলছে কারেন্ট, কারেন্টে কি হবে? কারেন্ট তো মানে কারেন্ট আবার একটা, ও হচ্ছে ভেক্টর যোগের সূত্র, কোনো মানেই না। স্যার এমআইটা ফুল কারেন্ট ভেক্টর যোগে যতগুলো সূত্র আছে ও কোনো সূত্রই মানে না, ও তো স্কেলার, ও ভেক্টর না। মান আছে, অভিমুখ আছে, এটা তোমরা 11 12 পড়ে এসেছো যে মান আছে, অভিমুখ আছে, সবই আছে। তা সত্ত্বেও ও কিন্তু আমাদের স্কেলার, কারণ কি ও তো ভেক্টর যোগের কোনো সূত্রই মানে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু কিছু হ্যাঁ, দেখ, তো আমাদের টেনশন অ্যানালাইসিস মানে যেমন স্কেলার অ্যানালাইসিস, একদম 1 থেকে পড়ে আসছো, যোগ বিয়োগ গুণ ভাগ করে আসছো, কোনো অসুবিধা ছিল না, একদম মাধ্যমিক পর্যন্ত বলতে পারো। ভেক্টরের কোনো গল্প ছিল না, শুধু নাম শুনেছো। যখন 12 আসলে বা স্যার ভিডিওটা ক্লিয়ার নয়।
ভিডিওটা ক্লিয়ার নেই, ভিডিও ক্লিয়ার নেই। পিকচারটা হেজি আসছে বলো রেড সিগন্যাল দেখাচ্ছে সবাই কথা আমি বলছি স্যার হ্যাঁ? আপনার এটা মানে লেখাটা একটু হেজি আসছে আর কি স্যার, একটু মানে মানে কিছু হয়তো গন্ডগোল হচ্ছে আমি জানি না, ক্যামেরাটা হয়তো ময়েশ্চার পড়েছে এরকম হতে পারে। হ্যাঁ একটু বলুন। বলছি একটু হেজি আসছে স্যার আপনার এটা লেখাটা, আপনার লেখাটা একটু হেজি আসছে, পরিষ্কার ক্লিয়ার আসছে না। কেন বলুন তো? ওটা ক্যামেরার সামনে একটু ময়েশ্চার পড়তে পারে বা কিছু হয়েছে হয়তো। হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা, মুভ ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অবশ্য। হ্যাঁ হুম। এখন তো সেরকম কিছু লিখছেন না স্যার। হ্যাঁ মানে একদমই বোঝা যাচ্ছে না? না দেখা যাচ্ছে মানে পরিষ্কার না আর কি, বোঝা যাচ্ছে মানে আপনি বলে দিলে বুঝতে নেবে আর কি, অসুবিধা নেই, ও স্কেলার আস্তে লেখা আস্তে আছে, ঠিক হয়ে যাবে, আমি বলে দেবো। হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ। একটু নেটওয়ার্ক প্রবলেম আছে এখানে, যার দিকে তো মেঘ ধরে আছে অত পরিষ্কার না হতে পারে, তো এরকম ভাবেই করতে হবে সবগুলো একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে হবে তা না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারা এখন তো অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হয় বেশি সন্ধ্যার দিকে আর কি। সন্ধ্যার দিকে ক্লাস থাকলে সমস্যা হয়। আরে নাহলে নেটওয়ার্ক পরে একটু চেঞ্জ করে দেবো, অন্যটাই দিয়ে দেবো। একটুক্ষণ দেখ। যাক, তো প্রত্যেকটা টাইপের ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে গেলে যেটা আমাদের দরকার, কারণ তোমরা তো জানো কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে গেলে খাতা কলমে হোক বা মুখে মুখে যেভাবেই হোক, তো সেক্ষেত্রে ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইউনিট ছাড়া কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকেই তুমি রিপ্রেজেন্ট করতে পারবে না। তাই তোমরা এমনিতেই পড়ে এসেছো যে ইউনিট ছাড়া কোনো কথাই আমাদের হয় না। তুমি সেই একদম মাধ্যমিকেই বলো না কেন, 10 চাল দাও বা 10 কেজি বা গ্রাম, কিছু একটা তোমাকে উল্লেখ করতেই হবে, তবে সেটা ভরে কনভার্ট হবে, তা না হলে তুমি কিছুই বলতে পারবে না। তো সেটা স্কেলার কোয়ান্টিটি হোক, ভেক্টর কোয়ান্টিটি হোক, অথবা টেন্সার, যে কোনো টাইপের ফিজিক্যাল কোয়ান্টিটি হোক না কেন, তোমাকে রিপ্রেজেন্ট করতে গেলে অবশ্যই কি দরকার, একটা ইউনিট আমাদের দরকার। তাই মেনলি ইউনিট বলতে কি, ডেফিনেশন তো তোমরা জানো, ইউনিট অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা একটা সুবিধাজনক একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, মানে একটা প্রমাণ মান বলতে পারো। ভৌত রাশিটার মান কি হবে, ওই যে প্রমাণ মানটা আছে তার একটা নির্দিষ্ট কিছু গুণ আমাদের হবে, অর্থাৎ একটা কিছু নাম্বার গুণ থাকবে। তাই যদি তুমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করো, সে ক্যাপিটাল কিউ, দিস ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে ম্যাথমেটিক্যালি যদি লিখতে চাও তাহলে কি থাকবে, অবশ্যই একটা ইউনিট থাকবে। ইউনিট ছাড়া ফিজিক্যাল কোয়ান্টিটি হয় না। সঙ্গে সঙ্গে একটা নাম্বার কি থাকবে, অবশ্যই গুণ থাকবে। তার মানে নাম্বার এবং ইউনিটকে গুণ করলে, কারণ আমরা তো বললাম যে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট মানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, একটা প্রমাণ মান, বা সবাই যাতে বুঝতে পারে বা সুবিধাজনক মান, তার কোন একটা মাল্টিপল একটা নাম্বার দিয়ে গুণ করা থাকলে সেটাই হয়ে যাবে আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এখানে যে কথাটা আমরা ব্যবহার করলাম ইউনিট, ইউনিট বলতে এখন বিষয়টা অ্যাকচুয়ালি কি না, একটা সুবিধাজনক এবং প্রমাণ মান। এখন এখানে কিছু ব্যাপার রয়েছে, সিস্টেম অফ ইউনিট বলে একটা কথা আমরা পাবো। হোয়াট ডু ইউ মিন বাই সিস্টেম অফ ইউনিট, মানে যেটা তোমরা বাংলায় বলো এককের পদ্ধতি। এখন জানো তো অনেক কিছুই, মেন বিষয় যেটা আমাদের এখানে কোশ্চেন যেটি হয়, তুমি শিখেছো কিনা, শুধু মুখস্থ করলে আমাদের এখান থেকে একটা নাম্বারও পাওয়া যাবে না। তোমরা জানো যে সিস্টেম অফ ইউনিট কি না, আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা রয়েছে সাধারণত দু ধরনের, সেটা কি কি না, একটা হচ্ছে মানে প্রাইমারি বা বেসিক বা ফান্ডামেন্টাল যেটাকে বলি, আরেকটা হচ্ছে ডিরাইভ বা লব্ধ। প্রাইমারি বা ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো না, দৈর্ঘ্য, ভর এবং সময়, সাধারণত তিনটে। সেটা কিছু সিস্টেম অফ ইউনিটের উপরে ডিপেন্ড করে অনেকগুলো চেঞ্জ হতে পারে, সেটা আমি লিখিয়ে দেবো। আর ফান্ডামেন্টাল লব্ধ বা ড্রাইভ যেটা, সেটা আমাদের বাকি ওইগুলো বাদ দিয়ে। তাই প্রথমে আমরা সিস্টেম অফ ইউনিটের ব্যাপারটা এখানে লিখলাম, একদম যা শুরু থেকেই লিখলাম। তোমরা প্রত্যেককেই জানো যে সিজিএস সিস্টেম। আর কি জানো না, যেগুলো জানো সেগুলো আমরা আগে লিখে ফেললাম, সেটা হচ্ছে এফপিএস সিস্টেম। আর কি না,
4 নম্বর বা 3 নম্বরে এমকেএস। এই তিনটে নিয়ে তোমাদের সকলেরই জানা আছে, বা 4 নম্বরটা যদি লিখি এসআই সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, 5 নম্বরটাই মেন। এখন মেন কি? মেন হচ্ছে যেটা জানা নেই, আরবিটারি যে যা খুশি হতে পারে। যেমন সিজিএস সিস্টেমে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা প্রত্যেকেই জানো কি কি। লেংথ, লেংথ তার একক হচ্ছে সেন্টিমিটার, এই জন্য তার সি নেওয়া আছে। আর 2 নম্বর ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে মাস, তার এম নেওয়া আছে, বা গ্রাম যেহেতু ইউনিট তার ওই জন্য জি নেওয়া আছে, গ্রাম। 3 নম্বরে হচ্ছে টাইম, টাইম এর ইউনিট হচ্ছে সেকেন্ড। এরপরে যখন এফপিএস এ চলে আসবে, সমস্ত এই দুটো সিস্টেমে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি একই, কি না দৈর্ঘ্য, ভর আর সময়, কিন্তু ইউনিট গুলো আলাদা। তোমরা নিশ্চয়ই জানো এফপিএস হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড, এমকেএস হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। যখনই এসআই আসবে, তাহলে এই যে তিনটে পদ্ধতি তুমি পেলে, এখানে কিন্তু নাম্বার অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি যদি লেখো, তাহলে এখানে কিন্তু তিনটে। অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন দেয় এফপিএস এও তিনটে, এমকেএস এও কিন্তু তিনটে নাম্বার অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। সেগুলো কি কি? দৈর্ঘ্য, ভর, সময়। শুধু তাহলে ফারাক কিসে? না ফারাক হচ্ছে তাদের এককে। কারণ সিজিএস এ সেন্টিমিটার, এফপিএস এ সেটাই হয়ে যাচ্ছে ফুট, এমকেএস এ সেটাই হয়ে যাচ্ছে মিটার। একই রকম ভাবে গ্রাম, পাউন্ড, কিলোগ্রাম। আর টাইমের ইউনিট সমস্ত এককের পদ্ধতিতেই একই, কিন্তু যখনই এসআই এ যাবে, নাম্বার অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সংখ্যা হয়ে যাবে 7। ফলে তাদের এককগুলো কি কি তোমাকে অবশ্যই জানতে হবে। কি কি? ওই তিনটে অবশ্যই থাকবে। যদি কখনো কোশ্চেন হয় এসআই পদ্ধতিতে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সংখ্যা কত, অবশ্যই 7। কি কি? দৈর্ঘ্য, ভর, সময় তো আছে, তার সঙ্গে আমি আরো 4টে বলে দিচ্ছি। কারণ যখন তুমি থার্মাল ফিজিক্স পড়তে যাবে, তখনই নতুন আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের আসবে। এটা আমি 4 নম্বর লিখলাম, 1, 2, 3 অলরেডি আছে, দৈর্ঘ্য, ভর, সময়। 4 নম্বর যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের আসবে, তোমরা প্রত্যেকেই জানো, যেটার নাম হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। এভাবেও লিখতে পারো, কেউ ফুল ফর্মেও লিখতে পারো। ইউনিট কি হবে? প্রত্যেকেই তোমরা জানো, কেলভিন, কে দিয়েই লিখলাম। 5 নম্বর, যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে যাবে, এক কথায় পুরো ম্যাগনেটিজম বলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলো, বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলো, যাই স্যার বলো না ব্র্যাকেটে কেন, কি লিখেছেন? কেলভিন, সিজিএস, কে এপিএস ওগুলোর কে পরে? ক্যালভিন না না এগুলোর পরে। তিন এগুলো শুধু সব এসে তিনটে করে। Okay, হ্যাঁ, sir. ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এসআই তো তোমরা জানো 7টা পড়ে এসেছে, ভালোভাবেই জানা আছে, আমি এবার মনে করিয়ে দিচ্ছি আর কি। 7টার মধ্যে ওই তিনটে থাকবে, দৈর্ঘ্য, ভর, সময়, তার সঙ্গে 4 নম্বরে যোগ হলো টেম্পারেচার, যার ইউনিট হচ্ছে কেলভিন। 5 নম্বরে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। কারেন্ট অনেক ধরনের হয়, কারেন্টের বাংলা মানে হচ্ছে স্রোত। তো সে স্রোত অনেক কিছুরই হতে পারে, এই জন্য নাম দিয়ে দিলাম ইলেকট্রিক কারেন্ট, মানে ইলেকট্রনের স্রোত সংক্রান্ত কারেন্ট আর কি। জলের স্রোত হতে পারে, হিউম্যান কারেন্ট হতে পারে, যাই হোক তাতে আমি এখন যাচ্ছি না। যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, এ দিয়ে লেখা হয় অ্যাম্পিয়ার। আর কি আছে? আরো দুটো আমাদের আছে, যখন লাইট পড়ানো হবে, বিশেষ করে রে অপটিক্স 12 আছে তোমাদের। এখন এই চ্যাপ্টারটা নেই সিলেবাসে, আগে ছিল, সিলেবাস বহির্ভূত হয়ে গেছে, এখন চ্যাপ্টারটা অন্য জিনিস ঢুকে গিয়েছে। যাই হোক, তবু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে দীপন প্রাবল্য, বা লুমিনাস, যেটা আর কি। এর ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, সিডি লিখলাম, ক্যান্ডেলা। স্যার ওই দীপন প্রবালের ইংলিশটা কি বললেন একবার রিপিট করুন। লুমিনাস, LUMINUS। যার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, সিডি। স্যার সিডি 5 নাম্বারটা লিখলাম। কি লিখেছেন? 5 নম্বরটা ইলেকট্রিক কারেন্ট, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, জানো তোমরা।
6 নম্বরে হচ্ছে লুমিনাস, যার মানে দীপন প্রাবল্য, ব্যবহার খুব কম। ব্যবহার খুব কম বলতে নেই বললেই হয়। হ্যাঁ, কিন্তু এই দুটো বারবার ব্যবহার করা হবে। এরপরে ভেরি ইম্পর্টেন্ট 7, প্রত্যেকেই জানো, পদার্থের পরিমাণ, কোয়ান্টিটি অফ ম্যাটার। কোয়ান্টিটি বেসিক্যালি গ্যাসিয়াস সিস্টেমে ব্যবহার করা হয়, বা লিকুইড যেটা কিছু ব্যবহার করতে পারো। কোয়ান্টিটি অফ ম্যাটার, পদার্থের পরিমাণ। ইউনিট তো তোমরা প্রত্যেকেই জানো, মোল। এই হয়ে গেল আমাদের 7টা। These 7 physical quantity are the fundamental physical quantity in the স্যার SI 7 system. নাম্বারটা কি লিখেন বলুন না? কোয়ান্টিটি অফ ম্যাটার, পদার্থের পরিমাণ। মোল, যার ইউনিট হচ্ছে মোল। গ্যাসিয়াস সিস্টেমে বেশি তোমরা ব্যবহার করো, কিন্তু মোল কনসেপ্ট তো জানো, সলিড লিকুইড সবই ব্যবহার করে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। আর দুটো অক্সিলারি আছে, সাহায্যকারী। হ্যাঁ, সেই দুটো কি কি ছোট্ট করে এখানে লিখে দিলাম। আচ্ছা, 5 নম্বরটা বাদ গেল, এখানেই আমি লিখে দিচ্ছি। এগুলো হচ্ছে অক্সিলারি। 1 নম্বরে হচ্ছে বা সাহায্যকারী। 1 নম্বরে হচ্ছে অ্যাঙ্গেল, কোণ। ইউনিট তো তোমরা জানো, যার ইউনিট হচ্ছে রেডিয়ান, আর এ লিখে দিলাম। 2 নম্বরে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মানে এর ব্যবহার করে এসেছো অনেক জায়গাতে, অ্যাপ্লাই করে এসেছো, সলিড। সলিড অ্যাঙ্গেল আছে, উপরে লিখে দিই, দাঁড়াও, উপরে ঠিক লিখে আছে। দাও, আরেকবার বলুন ফার্স্ট। আচ্ছা, সাহায্যকারী বা অক্সিলারি যে দুটো, মোট 7টা জেনে গেছো। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে। আরো দুটো আমাদের আছে। 1 নম্বরে হচ্ছে অ্যাঙ্গেল বা এ লিখলাম, এগুলো সাহায্যকারী, অক্সিলারি। যার ইংরেজি, যার অ্যাঙ্গেলের ইউনিট তো জানো, রেডিয়ান। বি 2 নম্বরে হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আচ্ছা, সলিড অ্যাঙ্গেল কি জানা আছে তো? হ্যাঁ স্যার, বাংলা মানে হচ্ছে ঘন কোণ, স্টেরিডিয়ান, যার ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান। তো এখানে একটু বলে রাখা দরকার, অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল এমন দুটি ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের মাত্রা নেই অথচ একক আছে। কিন্তু পৃথিবীতে এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নেই যাদের মাত্রা আছে অথচ একক নেই। যদি অনেক সময় তোমরা তো জানো, কোশ্চেন হয় ডাইমেনশন লেস বহু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, কিন্তু এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি এমন ফিজিক্যাল কোয়ান্টিটি এদের মাত্রা নেই। These are the dimensionless but having unit, কারণ অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান, সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান। অ্যাঙ্গেল বলতে কি, দিস ইজ 2 ডাইমেনশনাল ফিগার। আর সলিড অ্যাঙ্গেলের কথা যদি বলো, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার। মানে এই একটা রেখা কোন একটা বিন্দুতে যে চিত্রটা তৈরি করলো সেটাই হলো কোণ। এই একটা রেখা আছে, তার 2 এন্ড পয়েন্ট, ধরো এই বিন্দুতে যে চিত্রটা তৈরি করলো এটা হয়ে গেল কোণ। এটা বাস্তবে তোমরা অনেক অ্যাপ্লাই করে এসেছো, একদম 4-5 থেকে কোণ সম্বন্ধে ধারণাই আছে। আর সলিড অ্যাঙ্গেল ব্যাপারটা হচ্ছে একটা সারফেস, একটা তল বা একটা প্লেন, কোন একটা বিন্দুতে যে জ্যামিতিক চিত্রটা তৈরি করবে সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। যেমন আমি ধরলাম এই একটা তল, কারণ তোমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে আর অ্যাপ্লাই ওখানেই শুরু হবে। আরো অনেক জায়গাতে অ্যাপ্লাই করা যায়, মহাকর্ষেও করা যায়। যেহেতু গাসিয়াস থিওরেম যখন পড়বে তখন সলিড অ্যাঙ্গেলের গুরুত্ব খুব বেশি। ধরো দিস ইজ এ সারফেস, এই যে পয়েন্ট একটা কনসিডার করলাম, যেমন এখানে এটা ছিল একটা রেখা, এটা ছিল একটা পয়েন্ট, এই চিত্রটা তৈরি করলো সেটা হচ্ছে অ্যাঙ্গেল। এখানে যে সারফেসটা নিয়েছি, এই বিন্দুতে যে চিত্রটা তৈরি করবে দেখতে কিছুটা এরকম হবে, টোপরের মতো দেখতে, একটু ভাবো। হ্যাঁ, একটা টোপরের দেখো নিচের অংশটা সারফেস হবো, আর শীর্ষবিন্দু বা যেটা তোমরা এক কথায় কোণ বলো, কোণের কথা ভাবতে পারো, মানে শঙ্কু, কিছুটা শঙ্কু আকৃতির মতো দেখতে আমাদের লাগবে, তাহলে ওটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। মানে সলিড অ্যাঙ্গেল হচ্ছে একটা 3D ফিগার, আর অ্যাঙ্গেল হচ্ছে আমাদের একটা 2D ফিগার। ক্লিয়ার?
এসআই সিস্টেমও হয়ে গেল। কিন্তু আমাদের 5 নম্বর যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরবিটারি যে কোনো সিস্টেম অফ ইউনিট তুমি কনসিডার করতে পারো, সেখানে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ফান্ডামেন্টাল হতে পারে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ডিরাইভ হতে পারে। মানে আরেকবার বলি, এই যে 4টে সিস্টেমের কথা বললাম, ইন দিস 4 সিস্টেম অফ ইউনিট ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর ফিক্সড। That means in CGS, FPS and MKS, number of fundamental physical quantity are 3. They are length, mass and time. In case of SI, number of fundamental physical quantity are 7, including 3, their temperature, electric current, luminous and quantity of matter, and 2 auxiliary মানে fundamental physical quantity, auxiliary বলতে পারো angle এবং solid angle। ওকে, বাকি সব হচ্ছে ডিরাইভ। কিন্তু যখনই তুমি আরবিটারি যে কোনো সিস্টেম কনসিডার করবে, আরবিটারি, সেখানে যে কেউ ফান্ডামেন্টাল হতে পারে, যে কেউ ডিরাইভ হতে পারে, সেটা অবশ্যই প্রবলেমে বলে দেওয়া থাকবে। এবং ম্যাক্সিমাম কোশ্চেন হয় আমাদের আরবিটারি থেকে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে দিলাম, বললাম একটা সিস্টেম অফ ইউনিটে ফোর্স, ভেলোসিটি, টাইম, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। তাহলে মাসের ইউনিট কি হবে বা মাসের ডাইমেনশন কি হবে? কোথাও আবার দেখবে এনার্জি, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, দিজ আর ফান্ডামেন্টাল। দিয়ে আমি বললাম দৈর্ঘ্যের মাত্রা কি হবে, কোথাও হয়তো বললাম গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ভেলোসিটি অফ লাইট, দিজ আর ফান্ডামেন্টাল। তাহলে আমাদের টাইমের মাত্রা কি হবে? কারণ ডাইমেনশন বলতে অ্যাকচুয়ালি কি না, ডাইমেনশন বলতে আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর উপরে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কিভাবে নির্ভর করে আছে, সেটা যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, সেটাই তো ডাইমেনশন। তাহলে আরবিটারি সিস্টেম অফ ইউনিটে আমার বলার উদ্দেশ্য, যে কেউ ফান্ডামেন্টাল হতে পারে, যে কেউ ডিরাইভ হতে পারে। কিন্তু এই 4টে সিস্টেম অফ ইউনিটে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ফিক্সড, তাদের একক ফিক্সড, তাদের নাম ফিক্সড, তাদের সংখ্যাটাও ফিক্সড। আরবিটারিতে যে যা স্যার খুশি জি এর হতে পরে পারে। কি লিখেছেন? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বলুন না, কি বলেছেন? এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ, তারপরে সি ভেলোসিটি অফ লাইট। আমি করাবো, এগুলো সব প্রবলেম আকারে করাবো, আমি ব্যাপারটা বোঝানোর জন্য বললাম যে কেউ হতে পারে। তোমার এইটুকু মাথায় রাখতে হবে, ইন অ্যান আরবিটারি সিস্টেম অফ ইউনিট এনি ফিজিক্যাল কোয়ান্টিটি মে বি ফান্ডামেন্টাল and other will be then considered derive. Okay, স্যার 5 তো নম্বর যে পয়েন্ট যাই হোক না কেন, বলুন। বলো 5 নম্বর পয়েন্ট সম্পর্কে যা বললেন আগে বলুন না। 5 নম্বর বলতে যেটা আমি বলতে চাইছি, আরবিটারি সিস্টেম অফ ইউনিটে যে কেউ ফিজিক্যাল কোয়ান্টিটি ফান্ডামেন্টাল হতে পারে, যে কেউ ডিরাইভ হতে পারে। যেহেতু আরবিটারি, তুমি তোমার মতো করে ভাবতে পারো, তুমি তোমার নাম দিয়ে ভাবতে পারো। হ্যাঁ, যেমন এখন তুমি অন্য কারোর নাম দিয়েও একটা সিস্টেম ইউনিট কনসিডার করতে পারো, যেখানে দেখা গেল হয়তো ফোর্স, ভেলোসিটি, টাইম এরা ফান্ডামেন্টাল। তার মানে কি এই 3টে বাদে বাকি সব হয়ে যাবে তখন ডিরাইভ। এনার্জি, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন ফান্ডামেন্টাল, তখন এই 3টে বাদে বাকি সব হয়ে যাবে ডিরাইভ। যেমন একটু লক্ষ্য করে দেখো, আমরা জানতাম এখানে দৈর্ঘ্য, ভর, সময় ফান্ডামেন্টাল, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো তাদের কেউ নেই, দৈর্ঘ্য নেই, ভর নেই এবং টাইমও নেই, সময়ও নেই। কিন্তু কে এসেছে? এনার্জি এসে গেছে, ভেলোসিটি এসে গেছে, অ্যাক্সিলারেশন এসে গেছে, এরা হয়ে গেছে ফান্ডামেন্টাল। তাহলে এরা যদি আমাদের ফান্ডামেন্টাল হয়ে যায়, তাহলে দৈর্ঘ্য, ভর, সময় এখন তারা কি হয়ে গেল না, এই সিস্টেম অফ ইউনিটে হয়ে গেল আমাদের ডিরাইভ। তাহলে এখন তোমাকে কি করতে, বলতে পারি দৈর্ঘ্যের মাত্রা কি হবে, বলতে পারি ভরের মাত্রা কি হবে, বলতে পারি সময়ের মাত্রা কি হবে। তার মানে কি? তার মানে ইউ হ্যাভ টু এক্সপ্রেস মাস, লেংথ, টাইম, অর্থাৎ তোমাকে দৈর্ঘ্য, ভর, সময়কে প্রকাশ করতে হবে কার আকারে না, এনার্জি, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। অথবা যদি এইটাই হয় ভেলোসিটি, ফোর্স, ভেলোসিটি, টাইম, অথবা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এবং ভেলোসিটি অফ লাইট এর আকারে প্রকাশ করতে হবে। যাক, আমরা এরপরে প্রবলেম চলে যাবো আর কি। সে যাই হোক না কেন, কোনো অসুবিধা আমাদের নেই, সিস্টেমেটিক্যালি এগিয়ে গেলে আমাদের কোনো ঝামেলা হয় না। তো তুমি যে কোনো সিস্টেম অফ ইউনিট থেকে যে কোনো সিস্টেম অফ ইউনিটে যাও না কেন, একটা জিনিস মাথায় রাখতেই হবে যে ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কিউ সমান এন ইউ এর গুণফলের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি
তার মানে হচ্ছে প্রথম সিস্টেম অফ ইউনিটের নাম্বার যদি n1 হয়, ইউনিট যদি u1 হয়, সেকেন্ড সিস্টেম অফ ইউনিটের নাম্বারটা যদি n2 হয়, ইউনিট যদি u2 হয়, থার্ড সিস্টেম অফ ইউনিটের নাম্বার যদি n3 হয়, ইউনিট যদি u3 হয়, তাহলে এদের গুণফল অবশ্যই কি থাকবে? কনস্ট্যান্ট আমাদের থাকবে, চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে আমি 5 কিলোগ্রাম চাল দিলাম, তুমি সেটাকে 5000 গ্রাম চাল বলতেই পারো, কোনো অসুবিধা আমাদের নেই, কারণ তুমি ইউনিট যখনই চেঞ্জ করলে নাম্বার অটোমেটিক্যালি স্যার চেঞ্জ হবে। ফার্স্টে কি NU1? NU, হ্যাঁ এটা N1 U1, N2 U2, N3 U3, মানে প্রথম সিস্টেম। Okay, আমি sir. আর ওই SI এসব বলবো না, আমরা বলবোই না, তুমিও আর বলবে না। SI সিস্টেম, FPS সিস্টেম, CGS সিস্টেম এসব আর লাগবে না, নাম্বার দিয়ে এরপরে ডিনোট হবে, কারণ যে কেউ হতে পারে 1 নম্বর, যে কেউ হতে পারে 2 নম্বর। এই কারণে প্রথম সিস্টেম অফ ইউনিটে নাম্বার ধরো N1 বললাম, ইউনিট U1, সেকেন্ড সিস্টেমে নাম্বার N2 বললাম, ইউনিট U2, থার্ড যে কোনো আরবিটারি সিস্টেমে নাম্বার যদি N3 হয়, ইউনিট যদি U3 হয়, তাহলে এদের যে গুণফল এগুলো সব কিন্তু একই হবে। তোমার কাছে একটা সাধারণ ধারণা যে 5 কেজি, তোমাকে আমি ধরো চালের কথা বললাম যে 5 কিলোগ্রাম চাল, তাহলে এখানে একটা লক্ষ্য করে দেখো 5 কিলোগ্রাম, তার মানে এখানে নাম্বারটা ছিল 5, ইউনিটটা ছিল কেজি। এটাকে তুমি বলতেই পারো যে আমাকে 5 কিলোগ্রাম চাল দেয়নি, আমাকে 5000 গ্রাম চাল দিয়েছে, তুমি কনসিডার করতেই পারো। দেখো কিলোগ্রাম থেকে যখনই তুমি গ্রামে গেলে, যখনই ইউনিটটা চেঞ্জ করলে, সঙ্গে সঙ্গে নাম্বারটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। এবং লক্ষ্য করে দেখো, বড় ইউনিট থেকে যখনই তুমি ছোট ইউনিটে যাচ্ছ, তখন নাম্বারটা অটোমেটিক্যালি ছোট থেকে বড় হয়ে যাবে, অটোমেটিক্যালি। তাহলে নাম্বার এবং ইউনিটের গুণফল এটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। তুমি মিলিগ্রামে যেতে পারো, 5 × 10⁻, এখানে 3 3 6 লিখতে পারো মিলিগ্রাম। ইউনিটকে আরো ছোট করলে কি হয়ে গেল না, সঙ্গে সঙ্গে নাম্বারটা আরো বেড়ে গেল। তুমি এইদিকে বাড়াতে পারো, কুইন্টালের আকারে লিখতে পারো, টনের আকারে লিখতে পারো, অন্য কোনো ইউনিট ব্যবহার করতে পারো, তাহলে সেগুলো কিচ্ছু করার লাগবে না। কিন্তু মেন জিনিস যেটা আমাদের, নাম্বার এবং ইউনিটের গুণফল, যে কোনো সিস্টেমে যাও না কেন কোনো অসুবিধা আমাদের নেই, সবসময় আমাদের কনস্ট্যান্ট অবশ্যই 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 থাকবে। তাই আমরা অনেক সময় বলি যে n × u দিস ইজ ইকুয়াল টু c, একটা কনস্ট্যান্ট। তার মানে কি হয়ে গেল, সম্পর্ক কি হলো, যে একটা বাড়লে অপরটা কমছে, তাহলে n প্রপোর্শনাল টু 1/u। পরীক্ষায় কোশ্চেন আছে নাম্বারের সঙ্গে ইউনিটের সম্পর্কটি হলো n প্রপোর্শনাল টু 1/u, n প্রপোর্শনাল টু u, n প্রপোর্শনাল টু 1/u স্কয়ার, n প্রপোর্শনাল টু 1/√u and so on। তাহলে n প্রপোর্শনাল টু u, নাম্বার এবং ইউনিটের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় প্র্যাকটিস করতে গিয়ে শর্ট কোশ্চেন হিসেবে পাবে যে ইউনিটের সঙ্গে নাম্বারের সম্পর্কটি হলো n প্রপোর্শনাল টু u, অর্থাৎ ইউনিট যদি বড় হয় নাম্বার ছোট হবে, ইউনিট যদি ছোট হয় তাহলে নাম্বার কিন্তু বড় হবে। অনেক সময় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে দেয়, সাধারণত বেসিক্যালি এখানে গ্রাফ দেখারও দরকার পড়ে না, তবু যদি তুমি দেখাও n আর u এর গ্রাফ কি হবে, একটু আইডিয়া করে বলো তো, কোনো একজন বলো, বলো। সমপরাবৃত্তাকার। হ্যাঁ, সমপরাবৃত্তাকার। ইট ইজ লাইক এ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্টের মতো, একটু ভাবো। বয়েলের সূত্রে পিভি লেখচিত্র যেরকম এঁকেছো, আইসোথার্মাল কার্ভ গুলো ঠিক সেই রকম আমাদের দেখতে হবে। তার মানে সমপরাবৃত্তাকার এইরকম আর কি, মানে দুটো যেন ইনফাইনাইট একটু কাট করে, সমপরাবৃত্তাকার। তুমি একটাই দেখালাম। তো পরীক্ষা হয়তো রয়েছে যে নাম্বার এবং ইউনিটের গুণফল কি হবে, এটা অবশ্যই ধ্রুবক। নাম্বার ইউনিটের রিলেশন গ্রাফিক্যালি এটা, ম্যাথমেটিক্যালি ধরে এটা রিলেশন হচ্ছে দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। একটু খেয়াল করবে 1/u আছে কিনা, কারণ এখন তো কোশ্চেন এইরকমই, তুমি জানো n প্রপোর্শনাল টু u, সেখানে দিয়ে দিয়েছে 1/u, তাহলে কিন্তু আমাদের স্ট্রেট লাইন হয়ে যাবে। সাধারণত দেয় না, তো যদি দেয় তাহলে সেটা আমাদের স্ট্রেট লাইন চলে আসবে।
হ্যাঁ, কারণ ধ্রুবকটাই হচ্ছে আমাদের সি, মানে ওয়ান বাই ইউ যদি গ্রাফ আঁকো তাহলে সেটা হয়ে যাবে একটা স্ট্রেট লাইন। এরপরে কিছু আমরা প্রবলেমে যাব। প্রবলেম খুব সহজ সহজ থেকে আমাদের একটু শুরু করা যাক, একদম সহজ জায়গা থেকে শুরু করা যাক। ক্লিয়ার? এক নম্বর প্রবলেম আমি নিলাম, কারণ যখন থিওরি প্রথমে পড়বে তারপরে সঙ্গে সঙ্গে প্রবলেম, তাহলে থিওরি আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধায় আশা করা যায় হবে না। প্রবলেম নাম্বার 1। স্যার বলছি আগে যে আমি- স্যার হ্যাঁ বলো বলো বলছি যে বলো। প্র্যাকটিস করবার জন্য কোন বই কিনবো? দুয়ারি মজুমদারের বাংলা বই, এটা তোমরা 11-এ পড়েছে যে ওটা রাখবে, তার সঙ্গে পারলে এমটিজিটাই কিনে নাও, সবাই এখন এমটিজিটাই প্র্যাকটিস করে। এবং তারপরেও যদি পারো ইররলেস ফিজিক্স বলে একটা আছে, ইররলেস ফিজিক্স কিনতে পারো। এবং আরো যদি বড় কিছু এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডিসি পান্ডে মানে আরিহান্স পাবলিশার্স একটা বই বেরোয়, প্র্যাকটিস সেটটা কিনবে। টেক্সট বই একটা হয়, টেক্সট বই যেহেতু এত কিনছো, টেক্সট বই বেশি কেনার দরকার পড়ে না, টেক্সট বই এটা একটা আছে। আর মানে আরিহান্স পাবলিশার্সের ডিসি পান্ডের একটা মানে প্র্যাকটিস সেট বেরোয়, সেই প্র্যাকটিস সেটটা কিনতে পারো। মানে আমি বলতে চাইছি একটা বাংলা ভার্সনের সঙ্গে একটা ইংলিশ ভার্সন রাখা ভালো। পরীক্ষাটা যেহেতু ইংরাজিতে দেবে তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো অনেকটা সহজ হবে। ওই বাংলা ভার্সন থেকে কি করলে কনসেপ্টটা ক্লিয়ার করলে, কারণ ইংরাজিতে অনেক ল্যাঙ্গুয়েজ একটু বুঝতে অসুবিধা হতে পারে, কনসেপ্ট ক্লিয়ার হতে একটু ঘাটতি হতে পারে। আর যদি তুমি ইংরেজি সুবিধা আর কি, বাংলা থেকে কনসেপ্ট ক্লিয়ার হলো, আর এগুলো অলরেডি পড়ে এসেছে, একবার করে দেখলেই হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে ইংরাজি টার্ম গুলো জানা হয়ে যাবে, ফলে যখন তুমি পরে প্র্যাকটিস করো কিছু মনেই হবে না, একদম সাধারণ জিনিস। ফিজিক্সের একটা সুবিধা আছে, ফিজিক্স যদি বুঝে পড়ো বা শিখে নাও তাহলে কিন্তু পরীক্ষার আগে 1 মাস না পড়লেও যা নাম্বার পাবে, পরীক্ষার পূর্বের মাস পড়লেও মানে কন্টিনিউ পড়লেও একই নাম্বারই পাবে, সেই অর্থে খুব একটা ফারাক হবে না। কারণ পুরোটাই বোঝার ব্যাপার এবং একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে, শুধু এই চ্যাপ্টারটা বাদে। মানে এই চ্যাপ্টার তো সব চ্যাপ্টারের সমস্ত লিঙ্ক নেই বলা ভুল, এটা সামারি বলতে পারো, কারণ সমস্ত জায়গাতে একে নিয়ে আলোচনা হয়, তাই একে পড়ানো হয়, অনেক সময় হয় না। কিন্তু মেইন জিনিস যেটা, অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে। ফলে মজাদার ব্যাপার হচ্ছে ফিজিক্সের এইখানে কেউ যদি একটু ভালো করে বুঝে পড়ে কোনো অসুবিধা নেই, আর যদি কেউ মুখস্থ করে তাহলে কিন্তু কুল কিনারা খুঁজে পাওয়া খুব মুশকিল ব্যাপার আছে, খুব টাফ কুল কিনারা খুঁজে কি পাওয়া। লিখেছেন ওটা? স্যার আপনার লেখা তো হ্যাঁ। বোঝাই যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম 1। আমি এখন প্রবলেম কিছু লিখি হ্যাঁ, নাই, বলে স্যার। দেবো। বলো, এটা আমি লিখলাম প্রবলেম নাম্বার 1, এরপরে আমি প্রবলেমটা বলেও দেবো, আমি লিখেও দিচ্ছি, বড় বড় করে লিখে দিচ্ছি প্রবলেমটা কি। লিখো, ইন এ নিউ সিস্টেম অফ ইউনিট, ইন এ, এই যে নিউ কথাটা ব্যবহার করলাম, কারণ চারটে তো আমরা জানি, সেখানে তো চেঞ্জ করতে পারবো না। ইন এ নিউ সিস্টেম অফ ইউনিট, মানে এককের একটা নতুন পদ্ধতিতে, if the unit of length, দৈর্ঘ্য and time be double, স্যার আরেকবার পাশ থেকে in a new system of unit, if the unit of length and time, মানে দৈর্ঘ্য এবং সময় দুজনেরই আর কি, বি ডাবল মানে দ্বিগুণ করে দেওয়া হলো, করতেই পারি, বি ডাবল, what will be the numerical value, আমি একদম ছোট্ট থেকে শুরু করলাম, of, প্রত্যেকে জানো গ্র্যাভিটেশনাল স্যার লেন্থের পর কি লিখেছেন একটু বলে দিন। length and time, in a new system of unit, if the unit of length and time be double, what will be the numerical value of g? G means gravitational acceleration, very important question. এরপরে দেখো কোথাও হয়তো ডবলের জায়গায় থাকবে অর্ধেক, সংখ্যাটা খালি আলাদা থাকবে, আর কিচ্ছু আলাদা থাকে না, বা একটা স্যার অর্ধেক। হোয়াট উইল এর পরে বলো, হোয়াট উইল What এর will পরে the- কি লিখেছেন? what will be the numerical, what will be
the numerical value of g means gravitational acceleration. মানে আমি আগে কোশ্চেনটা আলোচনা করে নি, কোশ্চেন একটা করলেই হবে, বেশি লাগবে না। কি চেঞ্জ থাকতে পারে, তোমাকে বলতে পারে যে দৈর্ঘ্য ইউনিটটাকে অর্ধেক করা হলো, সময়েরটাকে দ্বিগুণ করা হলো, দুটোই অর্ধেক করা হলো, যেটা আমার ক্ষেত্রে আছে দুটো ডাবল করা হয়েছে, বা আরো অন্য কিছুও থাকতে পারে, কোনো সমস্যা আমাদের নেই। একটা করলে অপরটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, তাহলে প্রসেস কি? প্রসেস একই। তাহলে তোমার কাছে এখন ব্যাপার, একটা সিস্টেম অফ ইউনিট আছে যেখানে ইউনিট যা আছে নেক্সট সিস্টেম অফ ইউনিটে অবশ্যই ইউনিটটাকে দ্বিগুণ করে দিতে হবে। এটাই কন্ডিশন লেখাই আছে, ইফ দ্য ইউনিট অফ লেংথ এন্ড টাইম বি ডাবল। যদি দৈর্ঘ্য এবং সময়ের ইউনিটটাকে দ্বিগুণ করে দেওয়া হয়, মানে একটা ছোট্ট উদাহরণ নিই, সময়ের ইউনিট আছে 1 সেকেন্ড, তাহলে পরের সিস্টেমটা কি করতে হবে না ইউনিট অফ টাইম হয়ে যাবে 2 সেকেন্ড। লেংথের ইউনিট আছে 1 সেন্টিমিটার, নেক্সট সিস্টেম অফ ইউনিট মানে লেংথের ইউনিট কি হবে না 2 সেন্টিমিটার। আমি এটা ব্যবহার করতে পারবো না, কারণ সেন্টিমিটার যেহেতু সিজিএস পদ্ধতিতে ইউনিট, তাহলে আমি তো নাম উল্লেখ করিনি, ওই জন্য আরবিটারি যা খুশি হতে পারে। তাই আমি এইভাবে লিখলাম, ফার্স্ট সিস্টেমে ইউনিট ধরো n1, এই নাম্বার n1 ইউনিট হচ্ছে u1। সেকেন্ড সিস্টেমে ইউনিট হচ্ছে u2, নাম্বার হচ্ছে n2। তাহলে অবশ্যই কি হবে, n1 u1 সমান n2 u2 হবে, না হবে না? হবে স্যার। হবে স্যার। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এরপরে আমি তো প্রথম সিস্টেমে ইউনিট যা লিখবো সেকেন্ড সিস্টেমে সেটাকে অবশ্যই দ্বিগুণ করে দিতে হবে। তাহলে এখানে একটা ক্লিয়ার রাখতে হবে, আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি আছে, জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তার মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ইউনিট কি না আমরা জানি, জি আর অ্যাক্সিলারেশন মানে দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের ইউনিট যদি এখানে এল লেখো, বা প্রথম সিস্টেমে যদি L1 লেখো, তাহলে L1 বাই অবশ্যই কি হবে T1 এর স্কোয়ার। ত্বরণ, তো ত্বরণের একক কি মনে আছে তো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাস, আমি কেন 1 লিখছি, কারণ আমরা তো সিজিএস বলে যাইনি, তাই সিজিএস আমরা ব্যবহার করতে পারবো না, লিখতে পারবো না। এখানে সেন্টিমিটার লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ নাম্বার তো তোমার অপশন ঠিক হলেই হবে, সেটাও অসুবিধা কিছু নেই, লিখতে পারো। কিন্তু আমি ইচ্ছা করে লিখলাম না, যেহেতু 1 নম্বর ধরেছি তাই আমি লিখেছি L1, মানে সেটা সিজিএস হলে সেন্টিমিটার হবে, এখানে হবে সেকেন্ড, এসআই হলে মিটার হবে, এখানে হবে সেকেন্ড, এন্ড সো অন। 2 নম্বরে দিস ইজ N2, ইউনিট কি হবে না L2 বাই T2 এর স্কোয়ার। হ্যাঁ, এরপর তোমার যে শর্ত আছে সেটি লিখে নাও। কি শর্ত একটু পরে তুমি মুখে মুখে বলে দেবে, এটা যা শুরু তাই আমি এটা ধরে ধরে দেখাচ্ছি। তুমি তো বলেই দিয়েছো যে দৈর্ঘ্যের একক এবং সময়ের একক অবশ্যই দ্বিগুণ হবে, তার মানে L2 সমান 2L1 আর T2 সমান অবশ্যই কি হবে 2T1। বোঝা গেল না? হ্যাঁ স্যার। তুমি তো বলছো দ্বিগুণ হবে, তাহলে ওটা কেন কন্ডিশনটা অ্যাপ্লাই করবে না? তাহলে পরের লাইনেই তুমি এখানে লিখতে পারো এই জায়গাটিতে কি না N2 ইন্টু L2 এর জায়গায় লেখো 2L1, T2 এর জায়গায় লেখো 2T2, এই 2T1 এর স্কোয়ার। তাহলে দেখো L1 আর T1 এর স্কোয়ার, এটা কিন্তু বাদ চলে যাবে, উপরে থাকবে 2, নিচে থাকবে 4। ফলে এখন আমাদের N1 এর সঙ্গে N2 রিলেশন হয়ে গেল N2 বাই 2। তাহলে অ্যাকচুয়াল রিলেশন কি না আমাদের যেটা দরকার N2 সেকেন্ড সিস্টেমে নিউমেরিক্যাল ভ্যালুটা কি হয়ে গেল, ফার্স্ট সিস্টেমে নিউমেরিক্যাল ভ্যালু যা ছিল তার কি হবে বলো, দ্বিগুণ হয়ে যাবে। তার মানে একটা উদাহরণ হিসেবে যদি নাও, কি জানো নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে যদি সেন্টিমিটার সময়ের একক 2 সেকেন্ড, দেখবে নিউমেরিক্যাল ভ্যালুটা আমাদের চলে আসবে 980 কে 2 দিয়ে গুণ করলে যা আসে, এক কথায় 1960 বা যা একটা আমাদের অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। বলো
হ্যাঁ শুনতে পেলাম না 2n1 এর পর থেকে 2n1 হ্যাঁ n2 সমান হ্যাঁ n2 সমান 2n1 এটা আমার উত্তর হয়ে গেছে মানে এই অঙ্কের উত্তর হয়ে গেছে যে কি হবে অপশন হচ্ছে দ্বিগুণ হবে নিউমেরিক্যাল ভ্যালুটাও কি হবে দ্বিগুণ হবে ইউনিট অফ লেন্থ টাইম এবং এগুলো যদি দ্বিগুণ করা হয় তাহলে নিউমেরিক্যাল ভ্যালু অফ জি কি হবে দ্বিগুণ হয়ে যাবে কারণ প্রথম সিস্টেমে n1 x যদি হয় এটা হয়ে গেল 2x অর্থাৎ এটা যদি এক হয় এটা হয়ে গেল 2 মানে দ্বিগুণ হয়ে যাবে এটা আমরা পেয়ে গেছি অলরেডি ওটা নিয়ে আর কথা কিছু আসছে না মেন বিষয় যেটা আমার বলা যদি বাস্তবে চলে আসো ধরো সিজিএস পদ্ধতিটা আমরা জানি যে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে আমাদের জি এর মান তাহলে নতুন সিস্টেম যেখানে দৈর্ঘ্যের একক হবে 1 সেন্টিমিটারের জায়গায় 2 সেন্টিমিটার সময়ের একক হবে 2 সেকেন্ড তাহলে নিউমেরিক্যাল ভ্যালু অফ জিটা আর 980 কিন্তু থাকবে না ওই নতুন সিস্টেমে মানটা হয়ে যাবে 1960 2 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে এরপরে আমার যেটা বলার আমি এই অঙ্ক আর করাবো না কি থাকতে পারে ফিজিক্যাল কোয়ান্টিটি আলাদা থাকতে পারে আর কি থাকতে পারে দৈর্ঘ্যটা আলাদা মানগুলো এই যে ডাবল করেছে এগুলো কেউ অর্ধেক হতে পারে কেউ দ্বিগুণ হতে পারে কেউ অন্য কিছু হতে পারে ফলে একই টাইপের কোশ্চেন নতুন কিছু আর হবে না শুধুমাত্র ফিজিক্যাল কোয়ান্টিটি আমি নিয়েছি এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সেখানে আমি বলতে পারি অন্য কিছু বল বলতে পারি স্যার বলো मीटर पर सेकंड स्क्वायर ना স্যার বলো স্যার বলছি যে দৈর্ঘ্য আর সময়ের মানটা দেওয়া থাকতে পারে হ্যাঁ সে আসছি আমি ওসব আসবো একটা একটা আসবো আমি এখন ছোট জায়গাটা ক্লিয়ার করছি আগে খালি 2 গুণ এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তারপরে আমি মানও দেবো 10 মিটার 5 মিটার এরকমও দেবো কোনো অসুবিধা নেই অটোমেটিক্যালি সব ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা এটা ক্লিয়ার করে নিলাম আর কি যে কি হতে পারে তাহলে এখানে যখন সব দ্বিগুণ করলাম এটা দ্বিগুণ হয়ে গেল এরপর আমার যেটা বলা যে জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিয়েছি ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে যায় অন্য কিছু হতে পারে আর কি হতে পারে এই সংখ্যাগুলো আলাদা হতে পারে কেউ হাফ হতে পারে কেউ ডাবল হতে পারে কেউ 4 গুণ হতে পারে কেউ অন্য কিছু হতে পারে কোনো অসুবিধা আমাদের নেই আচ্ছা আরেকটা তাহলে নেওয়াই যাক এটা তোমরা নিজেরা করো ইন এ নিউ সিস্টেম অফ ইউনিট অফ লেন্থ টাইম আর কি আছে মাস তিনটাই লিখে দিলাম হ্যাঁ ইউনিট অফ লেন্থ টাইম এন্ড মাস বি ওই ডাবলে লিখলাম হ্যাঁ in a new system of unit if the unit of length time and mass be double what will be the numerical value of force বলে নিউমেরিক্যাল ভ্যালুটা কি হবে দেখো আমি কি চেঞ্জ করলাম ফিজিক্যাল কোয়ান্টিটি চেঞ্জ করে দিলাম আগে ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এখন ফিজিক্যাল কোয়ান্টিটি চেঞ্জ করে লিখলাম ফোর্স আর কি করলাম না তিনটেই লিখলাম কারণ আমরা বল দিতে গেলে মাসকে তো ইন্ট্রোডিউস করতেই হবে প্লাস এগুলো সব ডাবল ছিল তুমি এগুলো হাফও লিখতে পারো যে যা খুশি লিখতে পারো কোনো অসুবিধা নেই কি হবে নিজেরা এরপরে মুখে মুখেই পারবে বলো 1 মিনিটও সময় লাগবে না জেনে গেলে মুখে মুখেই হয়ে যাবে what will be the numerical value of force মানে একটু কোর্সে দেখো m1 l1 by t1 square হ্যাঁ অবশ্যই বাচ্চারা তো হয়েই গেছে ওইটুকুই জানার তাহলে কি হবে n1 আর n2 এর মধ্যে কি সম্পর্ক আসছে বলো হবে হ্যাঁ n1 2 সে ইকুয়াল হচ্ছে equal n1 equal to n2 হ্যাঁ অবশ্যই কোনো চেঞ্জ হবে না n1 equal to l2 মানে নিউমেরিক্যাল ভ্যালু রিমেইনস চেঞ্জ দেখো আগেরটা দ্বিগুণ হয়েছিল কিন্তু এখানে আর কোনো চেঞ্জ হলো না মানে একই থেকে যাবে কোনো অসুবিধা আমাদের তাহলে এখন আর বেশি করবো না আমাদের সিম্পল একটা লাইনেই উত্তর এখন আমরা জেনে গেছি ফার্স্ট সিস্টেমে n1 ভরের একক m l1 বাই t1 এর স্কোয়ার 2 নম্বর সিস্টেম n2 একবারে ডাইরেক্ট লিখবো দ্বিগুণ তার মানে 2m1 into 2l1 divided by 2t
T1 এর স্কোয়ার। ফলে দেখো এখানে 2 দিয়ে 4, এখানে 2 এর স্কোয়ার 4, ফলে উত্তর হয়ে গেল। তাহলে n1 সমান কি হবে? অবশ্যই n2। তার মানে কি নিউমেরিক্যাল ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। মানে উদাহরণ হিসেবে যদি নাও, একটা সিজিএস সিস্টেমে লেখা আছে 5 ডাইন বল, এরপরে তুমি কি করলে একটা নতুন সিস্টেম কনসিডার করলে, দ্বিগুণ মানে কি লিখবে? দৈর্ঘ্যের একক 2 সেন্টিমিটার, সময়ের একক 2 সেকেন্ড, ভরের একক হচ্ছে 2 গ্রাম। তাহলে এই যে নিউমেরিক্যাল ভ্যালু যেটা 5 ছিল, নতুন সিস্টেমও কি থাকবে? 5ই থাকবে, কোনো চেঞ্জ, হ্যাঁ একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তুমি যদি অর্ধেকও করো, করে দেখবে, তাহলে এটা অর্ধেক হবে, এটা অর্ধেক হবে, এটা অর্ধেক হবে, সবগুলো যদি একই রকম পরিবর্তন করা, তাহলে কোনো, আমি আরো চেঞ্জ করতে পারি ফিজিক্যাল কোয়ান্টিটি, তোমরা নিজেরাও চেঞ্জ করে করে টেস্ট করতে পারো। এনার্জি, যদি এনার্জির কথা বলো তাহলে কি হবে না, বিষয়টা একই, একটা করে লাইন খালি m1, খালি ইউনিটটা জানা দরকার, m1 L1 এর স্কোয়ার হবে, কারণ জানো তো শক্তির একক হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, -2 হ্যাঁ, বাই T1 স্কোয়ার লিখলাম, n2 থাকলো, একবারে আমি লিখে দেবো, আর বেশি লিখবো না। তাহলে এটা হবে 2m1, এটা হবে আমাদের 2L1 এর স্কোয়ার, নিচে আসবে আমাদের 2T1 এর স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে বোঝাই যাচ্ছে কি হবে, এই 2 স্কোয়ার এই 2 স্কোয়ার বাদ চলে যাবে, খালি একটা 2 থেকে যাবে, তার মানে এখানে n1 সমান কি আসবে? 2n2। তার মানে নিউমেরিক্যাল ভ্যালুটা দ্বিগুণ না, অর্ধেক হবে, হাফ, কারণ n2 সমান কত? n2 সমান হাফ n1, তাই তো? মানে নিউমেরিক্যাল ভ্যালুটা অর্ধেক হয়ে যাবে। তুমি আরো যা খুশি ফিজিক্যাল কোয়ান্টিটি নিতে পারো। ইয়ং মডুলাস, নিজেরা এরপরে বলো ইয়ং মডুলাসটা কি হবে? ইয়ং মডুলাস জানো তো? স্যার ইয়ং গুণাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, ইয়ং গুণাঙ্ক, y দ্বারা যেটাকে ডিনোট করা, হ্যাঁ, এটা কি হবে? পরীক্ষায় থাকলো ইন নিউ সিস্টেম অফ ইউনিট, ইউনিট অফ লেন্থ, মাস, টাইম, যা খুশি থাকতে পারে, হ্যাঁ, নাম্বার যা খুশি হতে পারে, প্রসেস মেনটেন করো, সঙ্গে সঙ্গে আমাদের উত্তর। যদি ইয়ং মডুলাসই থাকে, মেন কথা হচ্ছে এখানে ইয়ং মডুলাসের এককটা জানতে হবে, মোটামুটি জানা আছে কারো? n1 equal to 1/4 নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, ওখান থেকেও করতে পারো, আর না হলে এমনি ফান্ডামেন্টাল, যেহেতু দৈর্ঘ্য ভর সময়ের একক দ্বিগুণ করা আছে তো, তাহলে ফান্ডামেন্টালের আকারেও লিখতে পারো। মোটামুটি বল বাই ক্ষেত্রফল তো, তাই না? প্রেসার তো, চাপ, চাপ, তাহলে একটা লাইন খালি লিখে গেল, এখানে আমি লিখে দিই n1, ঠিক আছে। এরপরে বল বাই ক্ষেত্রফল মানে m1, নিচে আসবে L1টা, নিচে চলে আসবে, উপরে ছিল L বাই L স্কোয়ার ইন্টু T1 এর স্কোয়ার, সমান n2, এটা হয়ে গেল 2m1, এটা হচ্ছে আমাদের 2L1, এটা হচ্ছে আমাদের 2T2, বাস উত্তর হয়ে গেল। মানে এক লাইন, বেশি সময় লাগবে না। তাহলে এখানে আছে 2, এখানে আছে 2, ক্যান্সেল হয়ে গেল, নিচে থাকছে 4, তার মানে এটা গুণ করলে n2 সমান কি আসবে? 4n1। বোঝা গেল তো? বলের ইউনিট কি ছিল? ml/t² বাই t², তাকে আমি এরিয়া দিয়ে ভাগ করলাম L স্কোয়ার দিয়ে, তাহলে একটা L কি হবে? নিচে থেকে যাবে, এটা হয়ে গেল ইয়ং মডুলাসের একক। তার মানে নিউমেরিক্যাল ভ্যালুটা আমাদের কি হবে না, সেকেন্ড সিস্টেমে নিউমেরিক্যাল ভ্যালুটা ফার্স্ট সিস্টেমে 4 গুণ হয়ে যাবে। কার ক্ষেত্রে? ইয়ং মডুলাসের ক্ষেত্রে। এনার্জির ক্ষেত্রে কি হবে? অর্ধেক হবে। বলের ক্ষেত্রে কি হবে? কোনো চেঞ্জ হবে না। ফলে আমাকে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া হোক না কেন, কোনো অসুবিধা নেই, যা খুশি চেঞ্জ আসতে পারে, সব সমস্যার সমাধান এক লাইনে। ফলে এগুলো বারবার তোমরা এরপরে প্র্যাকটিস করবে। এরপরে আমি নাম্বার উল্লেখ করে দিই, অনেক সময় গুলিয়ে ফেলা হয়। ওকে, আসা যাক, এটা তো খালি নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ হলো, ইউনিট চেঞ্জ করে করে, হাফ করে, অর্ধেক করে, পরে সরাসরি ডাইরেক্ট বলেও নাম্বার মানগুলোই বলে দেওয়া হবে ইউনিটের, ফলে আরো সুবিধা। লেখো ইন এ নিউ সিস্টেম অফ ইউনিট, in a
আমি বলে দিচ্ছি আর লিখেও দিচ্ছি। নিউ সিস্টেম অফ ইউনিট স্যার আমাদের একটাই ক্লাস আছে। হ্যাঁ ছেড়ে দেবো, এইটা করেই ছেড়ে দেবো। ইন দ্য নিউ সিস্টেম অফ ইউনিট, এটা হলো একটা পার্ট হয়ে যাবে আর কি। আজকে এমনি একটু দেরি হয়েছে, আমি ছিলাম না। ইউনিট অফ মাস, বস্তা কাপ, এমএলটি মাস লেন্থ। আচ্ছা ইউনিট অফ মাস এভাবে লেখো, ইউনিট অফ মাস কত লিখবে, 10 কেজি লেখো। 10 কেজি ইউনিট অফ মাস হচ্ছে 10 কেজি। ইউনিট অফ লেন্থ, এটা একটা সেন্টিমিটারে লিখে রাখো, 10 সেন্টিমিটার। ইউনিট অফ টাইম, এটা একটা সেকেন্ডে লেখো, 100 সেকেন্ড। মজাদার ব্যাপার এখানে একটু লক্ষ্য করে রাখো, আমরা জানতাম যে এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতিতে ভরের একক 1 কেজি, কিন্তু একটা আরবিটারি সিস্টেম নিলাম যেখানে ভরের একক 10 কেজি। আমরা জানি সিজিএস পদ্ধতিতে ভরের একক দৈর্ঘ্যের একক 1 সেন্টিমিটার, আমরা আরবিটারি একটা সিস্টেম এমন নিয়ে নিয়েছি যেখানে বলছে না দৈর্ঘ্যের একক 10 সেন্টিমিটার। আমরা সমস্ত জানা সিস্টেমে জানি সময়ের একক 1 সেকেন্ড, কিন্তু এই যে আরবিটারি একটা সিস্টেম, নিউ সিস্টেম অফ ইউনিট, সেখানে দেখা যাচ্ছে সময়ের এককটা হচ্ছে মাত্র 100 সেকেন্ড। ক্লিয়ার? হতেই পারে, কোনো অসুবিধা আমাদের নেই। তো হোয়াট উইল বি দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ 1 নিউটন ফোর্স? হোয়াট, এই যে নাম্বারও আলাদা হতে পারে এই হিসাবে দেওয়া আর কি। হোয়াট উইল বি দ্য নিউমেরিক্যাল ভ্যালু of 1 Newton force? What will be the numerical value of 1 Newton force? যখনই এখানে এককগুলো উল্লেখ করলাম তখনই আমাকে অবশ্যই ফোর্সের ক্ষেত্রে কোন পদ্ধতিতে আছে সেটা উল্লেখ করতেই হবে, নাহলে কোশ্চেনের কোনো গুরুত্ব থাকে না। আমি যদি বলি হোয়াট উইল বি দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ফোর্স, তাহলে আর কোনো লাভ থাকে না। কারণ এখানে কি সিস্টেমের সঙ্গে কি সিস্টেম কম্পেয়ার করছে, কোনো কিছুই নাই। এই জন্য আমি উল্লেখ করে দিলাম যে 1 নিউটন বলের এখন নিউমেরিক্যাল ভ্যালুটা কত হবে। ক্লিয়ার তো? কোশ্চেনটা আবার পড়ে দিন না প্রথম থেকে। ইন এ নিউ সিস্টেম অফ ইউনিট, ইউনিট অফ মাস 10 কেজি, ইউনিট অফ লেন্থ 10 সেন্টিমিটার, ইউনিট অফ টাইম 100 সেকেন্ড। ইন এ নিউ সিস্টেম, ওকে। তারপরে চাওয়া হয়েছে হোয়াট উইল বি দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ 1 নিউটন ফোর্স, মানে 1 নিউটন বলে গাণিতিক মানটা কত হবে। নিজে একটু চেষ্টা করো, 2 মিনিট। আমি তো বলে দিলে হয়ে যাবে, কিন্তু পরীক্ষার খাতায় আর কেউ বলবে না, তোমার নিজেদের বারবার চেষ্টা করতে, প্র্যাকটিস করতে হবে। যার যেখানে ঘাটতি আছে, কারণ আমি পার্টে পার্টে এগোচ্ছি। প্রথমে একটু সহজ ছিল, এটা একটু কঠিন, এরপর আর একটু কঠিন হবে, মানে একটু একটু করে এগোনো আর কি, তাহলে আমাদের সবগুলোই সহজ হয়ে যাবে। বলো, অলরেডি হয়তো অনেকের হয়েও গেছে। হ্যাঁ, 10 to the power minus 4। 10 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা দেখ, তাহলে আমাদের এইটাকে ফার্স্ট সিস্টেম নিয়ে নিলাম। তাহলে ফার্স্ট সিস্টেমে নাম্বারটা কত? 1, তাই না? এবার নিউটন, নিউটন মানে তো তোমরা জানো কি, কিলোগ্রাম মিটার পার কত, মানে 1 নিউটন মানে কি 1 গুণিত 1 আর কি। তার মানে এক কথায় 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার, এটা নিউটনের মানে, ডিভাইডেড বাই 1 সেকেন্ড এর স্কোয়ার। এটা প্রত্যেকেই তোমরা জানো। 2 নম্বরে আমি জানি না, যেহেতু নাম্বারটা বের করতে হবে তাই নাম্বারটা লিখে দিলাম n। 2 নম্বরে বলছে যে দৈর্ঘ্যের একক কোথায়, না ভরের একক, ইউনিট অফ মাস, এটা আছে 10 কেজি। তাহলে এখানে কি লিখতে হবে? 10 কেজি। ইউনিট অফ লেন্থ, এটা আছে 10 সেন্টিমিটার, কিন্তু এখানে একটি সমস্যা হয়ে গেল, যেহেতু সেন্টিমিটার আছে, হ্যাঁ মিটারে নিয়ে চলে যেতে হবে। তাহলে ছোট্ট করে এখানে লিখে নেবে 10 সেন্টিমিটার
সমান কত 100 দিয়ে ভাগ হবে নাকি? হ্যাঁ 1/10 করে দিই, হ্যাঁ 1/10 মিটার। তাহলে এখানে লেখো 1/10 মিটার। আচ্ছা, আর কি আছে? সেকেন্ড। সেকেন্ড বলছে কত না 100, এই ইউনিট অফ। এবারে তুমি যদি এটা চেঞ্জ করো কোনো অসুবিধা নেই, কারণ পরে চেঞ্জ করতেই হবে। এখানে আছে মিটার, ওখানে থেকে যাবে সেন্টিমিটার, ফলে ক্যান্সেল করতে পারবে না। তখন অটোমেটিক্যালি হয় তোমাকে এই মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে পরে, বা যে কোনো একটা চেঞ্জ তোমাকে করতেই হবে। দেখো এখন কি থাকলো না এন সমান, বলো এগুলো কি কি লিখেছেন? 1 কেজি। এক কেজি হ্যাঁ নিউটনের যা মিনিং আর কি, 1 নিউটনের যা মানে 1 কিলোগ্রাম 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো নিউটনের যেটা মানে। তাহলে এখানে এই 10 আর এই 10 কি হলো, বাদ চলে গেল। তাহলে এখানে পড়ে থাকলো 10⁴। ও, তাহলে তোমার -4 আসলো কেন? হ্যাঁ? তাহলে ঠিকই আছে, 10⁴ উত্তর হয়ে গেল। তাহলে দেখো বেশি সময় কিন্তু লাগবে না, ছোট ছোট অঙ্ক, একটা করে লাইন ক্যালকুলেশন করে উত্তর হয়ে যাবে। তার মানে 1 নিউটন বলের মানটা ওই সিস্টেম অফ ইউনিটে হয়ে যাবে 10⁴। যেমন তোমরা একটা বাস্তব উদাহরণ হিসেবে ক্যালকুলেশন করে এসেছো যে 1 নিউটন বলের মানটা সিজিএস সিস্টেমে কত হয়? 10⁵, তাই না? তার মানে কি? তার মানে এই সিস্টেমে যেটা হ্যাঁ লেখাটা অনেকটা হেজি আসছে, ওটা একবার মনে হয় আপনি লিভ নিয়ে আবার ঢুকলে মনে হয় ভালো হতো না, জানি না, কারণ কি বরং করে একই রকম আসছে আমি দেখছি। তো তো একবার মনে হয় একটু একবার 1 মিনিটের জন্য লিভ নিয়ে আবার ঢুকুন না, দেখি কেমন হয় দেখি। আচ্ছা, এটা এই অঙ্কটা হয়ে গেছে 10⁴। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ওর একটা বাড়িতেও যাচ্ছে, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ 1 নিউটন সমান কত লিখেছেন? -4 হচ্ছে। -4 হচ্ছে? হ্যাঁ স্যার -4 হবে। বলো বলো। -4 হবে স্যার। এর মান না স্যার 10⁴ হবে। 10⁴ হবে। ঠিকই আছে হ্যাঁ স্যার। স্যার এটাই আছে। ঠিকই আছে 10⁴ যাবে। ঠিক আছে ঠিক আছে। স্যার একটা বাম সাইডে কি লিখেছেন ওটা? না, ওটা আমি উদাহরণ হিসেবে ব্যবহার করতে চাইছি, জাস্ট তোমাদের জানার সঙ্গে। তোমরা তো জানো যে 1 নিউটন সমান কত? 10⁵ ডাইন, হয়তো? হ্যাঁ স্যার। বাস, তুমি এটাও ট্রান্সফার করে দেখতে পারো। তার মানে কি সেখানে তাহলে ইউনিট গুলো কি হবে? নিউটনে না কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার লিখলে কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন সিস্টেম যখন ডাইনে যাচ্ছে তখন আর কিলোগ্রাম থাকছে না, তখন হয়ে যাচ্ছে 1/1000 কিলোগ্রাম, কারণ যেহেতু গ্রাম ইউনিট। সেন্টিমিটারকে তোমাকে তখন কি লিখতে হবে? 1/100। হ্যাঁ, সেন্টিমিটারকে মিটারে গেলে পরে আর সেকেন্ড তো 1 সেকেন্ড সময় 1 সেকেন্ডই থাকে। এরকম করে ক্যালকুলেশন করে দেখবে অটোমেটিক্যালি চলে আসবে। কারণ তোমরা দুটো ভাবে করে এসেছো, একটা এইভাবেও করা যায়, আরেকটা এমনি একক থেকেও করা যায়। ঠিক আছে, ফলে তোমরা সেখান থেকেই করে এসেছো। বাবা, হ্যাঁ এবারটা ঠিক হলো স্যার, এবার ঠিক হলো। এবার ঠিক ঠিক হলো। আছে। হ্যাঁ ঠিক আছে। আপনার ঘরে এসে জানলাগুলো খুলে রাখবেন স্যার, ও নেটওয়ার্ক ঢুকতে অসুবিধা হয় সময়। হ্যাঁ এবার ঠিক আছে, একদম পরিষ্কার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার একদম ফার্স্ট ক্লাস হয়েছে। কটা অবধি টাইম আছে? 1:30 অবধি ওরে ক্লাস আছে বলছেন যে? ক্লাস? হ্যাঁ 1টা থেকে আছে বলছে, আর 5-10 মিনিট করে নেন তারপরে। আচ্ছা দেখো, তাহলে তোমাকে যদি এরকম নাম্বারও চেঞ্জ থাকে তাহলে তোমাকে এইভাবে কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হবে। আর একটা নতুন প্রবলেমে তাহলে আসা যাক। নাম্বার আছে কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে, সংখ্যায় আর দেওয়া নেই।
একটু অন্যভাবে দেওয়া আছে, লিখে ফেলো। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। ইন এ new system of unit of length alpha meter, unit of আমি বলে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে লিখেও দিচ্ছি, বিটা কেজি। এটা একটা জেনারেল অঙ্ক। ইউনিট অফ টাইম ডেল্টা সেকেন্ড। In a new system of unit of length alpha meter, unit of mass beta kg, unit of time delta second. In a new system of unit of length alpha meter, unit of mass beta kg, unit of time delta second. Okay. What will be the অঙ্কের সঙ্গে সকলের পরিচয় রয়েছে আশা করি, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। What will be the numerical value? What will be the numerical value of 1 calorie heat? আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, দেখো। In a new system of unit of length alpha meter, unit of mass beta kg, unit of time delta second. What will be the numerical value of 1 calorie heat? মানে 1 ক্যালোরি তাপের নিউমেরিক্যাল ভ্যালুটা কি হবে, মানে ওই সিস্টেমে আর কি, ইন দিস সিস্টেম অফ ইউনিট। অঙ্ক বোঝা গেছে তো? বলি প্রবলেমটা তো বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। প্রসেস একই। আগের গুলো কি ছিল, আলফা এর জায়গায় হয়তো 10 ছিল, বিটা এর জায়গায় 1 এর 10 ছিল, ডেল্টা এর জায়গায় হয়তো 100 ছিল, সব একই আছে। এটা জেনারেল, মানে পরে যদি আবার এটা মনে রাখো তাহলে আলফা বিটা ডেল্টা এর মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে। মানে আর তখন বেশি ক্যালকুলেশনও করতে হবে না। আবার মনে রাখতে গিয়ে একটু অসুবিধায় পড়তে হয়, কারণ অনেক সময় দেখবে ইউনিট অফ লেন্থ এর জায়গায় আমি আলফা মিটার লিখেছি, ওরা বলে দেবে বিটা মিটার, তখন সমস্যা হয়ে যাবে। যাক, তাই একটু অঙ্কটা করিয়ে দেবো, মানে কোন জায়গাগুলো ভুল হতে পারে। জানা জিনিস ভুলটা বেশি হয়, কারণ কোশ্চেন খুব কঠিন হয় না, শুধু জানা জিনিস ভুল না করে আসলেই হবে। জানা জিনিস ভুল হয়ে গেলেই সমস্যা। In a new system of unit of length alpha meter, unit of mass beta kg, unit of time delta second, what will be the numerical value of 1 calorie heat? Okay. প্রথম কথা, এক জায়গাতেই ভুল হবে, ক্যালোরির সঙ্গে দৈর্ঘ্য ভর সময়ের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, না ঠিক বোঝা গেল না? ক্যালোরি প্রথমে জুলে যেতে হবে, তাই না? ক্যালোরির সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, দৈর্ঘ্য ভর সময়ের ইনডাইরেক্ট রিলেশন আছে। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল তুল্যাঙ্ক, যেটা আর কি 4.2 জুল। বাস, আর তো কোনো অসুবিধা নেই। জুল মানে এনার্জির এমকেএস বা এসআই পদ্ধতিতে ইউনিট। তাহলে আমি এক কথায় কি চাইলাম না, 4.2 জুল। আস্তে মিউট করো। মিউট করো। 1 ক্যালোরি সমান 4.2 জুল। অ্যাকচুয়ালি আমি চাইলাম 4.2 জুলের নিউমেরিক্যাল ভ্যালুটা ওই সিস্টেমে কি হবে। একটা লাইন, একই রকম প্রসেস। ক্লিয়ার? তাহলে কি হবে,